প্রতিরোধের যে অগ্নিস্ফুলিঙ্গ, সেই অগ্নিস্ফুলিঙ্গ আমাদের ধরে রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি একটি কথা বারবার বলার চেষ্টা করি এবং বলি, এই বাংলাদেশের তিন দিকে আমাদের চিরশত্রু ভারত। এই ভারতের কালো থাবা থেকে এই বাংলাদেশকে মুক্ত রাখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যবদ্ধতা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে যারা আমরা আজকে জাতীয় রাজনীতি করছি, জাতীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন, আমাদের মধ্যে যদি সেই ঐক্যবদ্ধতা, ওই বন্ডিং না থাকে, বন্ধন না থাকে, তাহলে কিন্তু আমরা এই ভারতীয় কালো থাবা থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত রাখতে পারবো না। আমরা অসংখ্যবার জীবন দিয়েছি, 1971 সালে জীবন দিলাম, কিন্তু কার্যত পক্ষে 71 পরবর্তী সময়ে জনগণের বাংলাদেশ নির্মাণ করতে পারি নাই। তার ওই ফলশ্রুতিতে 1990 সালে এসে আরেকটি রক্তক্ষয়ী লড়াই সংগ্রাম করতে হলো। অসংখ্য মানুষকে জীবনের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হলো। প্রত্যেকেরই প্রত্যাশা ছিল, আমাদের বিশ্বাস ছিল, জনগণের বিশ্বাস ছিল যে এই 90 পরবর্তী সময়ে আমরা একটি জনগণের বাংলাদেশ পাবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আফসোস, 90 পরে জনগণের বাংলাদেশ আমরা উপহার দিতে পারি নাই। যদি 1990 গণঅভ্যুত্থানের পরে জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারতাম, তাহলে আজকে 2024 সালে এই 1500 ছাত্র জনতাকে রাজপথে জীবন দিতে হতো না। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, হৃদয়ে দাবতে হবে, মননে মস্তিষ্কে প্রত্যেকটি জায়গায় আমাদের প্রতিনিয়ত তসবির মতো জপতে হবে, ইতিহাসকে আমাদের মনে রাখতে হবে। আজকে 2024 সালে এই যে 1400-1500 ছাত্র জনতা রাজপথে জীবন দিলেন, রক্ত ঝরালেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এরকম একটি উর্বর বাংলাদেশ আমরা পেয়েছি। যদি এই উর্বর বাংলাদেশকে জনগণের বাংলাদেশে রূপান্তরিত করতে না পারি, ভাই, আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়াম থেকে আপনারা লিখে রাখতে পারেন, খুব সন্নিকটে আবারও আমাদের রাজপথে নামতে হবে, রক্ত ঝরাতে হবে। আমরা আসলে বারবার রাজপথে রক্ত ঝরাতে চাই না। অনেক জীবন দিয়েছি, অনেক মানুষ তাদের আত্মত্যাগ, রক্ত রাজপথে ঝরিয়েছেন, যাদের বিনিময়ে আজকে এই বাংলাদেশ আমরা পেয়েছি। তাই আগামীর এক নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীকে সতর্ক, সজাগ থেকে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণের যে নবযাত্রা, এই নবযাত্রাকে এগিয়ে নিতে হবে। আমি আজকে অবাক হয়ে গণমাধ্যমে মাঝে মাঝে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, জুলাই বিপ্লবকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কটাক্ষ করা হয়। একটা কথা মনে রাখবেন, এই জুলাই বিপ্লব একক কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংগঠনের নেতৃত্বে হয় নাই। এই জুলাই বিপ্লব ছিল আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন এবং এদেশের আপামর মেহনতি জনতার সম্মিলিত প্রতিবাদের একটি বহিঃপ্রকাশ। আমরা সবাই সম্মিলিতভাবে আন্দোলন করে এই বাংলাদেশ থেকে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদ উৎখাত করেছি। এই জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান, যেটাই বলেন না কেন, এটা আমাদের সবার, প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণের এখানে অংশীদারিত্ব রয়েছে। দু একজন সাংবাদিক দেখি বেশ হাস্যোজ্জ্বল মুডে তুচ্ছ তাচ্ছিল্য করছে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান। রুখে দাঁড়াতে হবে, সে যত বড় সাংবাদিক হোক। আমরা বলেছি, এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ যদি চেতনার ব্যবসা করে, এই জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে কেউ যদি আঙ্গুল করে কলা গাছ হয়, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, রুখে দাঁড়াবো। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কটাক্ষ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর আমরা এটা মুখ বুজে সহ্য করবো, এটা হতে পারে না বন্ধুগণ। রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। এই জুলাই বিপ্লব আমি ফারুক হাসানের একার আন্দোলন সংগ্রামের কারণে হয় নাই, আমাদের প্রত্যেকের অবদানের সম্মিলিত ফল হচ্ছে আজকের এই গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ। এই যে এখানে আমাদের রুহুল রিজভী ভাই রয়েছেন, এই মানুষটা কি পরিমাণ জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছে তার কোনো হিসাব নেই। খাতা নিয়ে বসলে খাতার পাতা শেষ হয়ে যাবে, আপনি লেখা শেষ করতে পারবেন। এখানে প্রত্যেকেই যারা রয়েছেন, মুজিবুর রহমান মঞ্জু ভাই, সে নিজেও জেল খেটেছেন এই গণঅভ্যুত্থানের সময়। শফিকুল মাসুদ ভাই, তিনি অসংখ্যবার জেলে গেছেন, প্রত্যেকেই। আমি তো একটা না 15 দিন রিমান্ডে ছিলাম ভাই কোটা আন্দোলনের সময়। তা আমরা এই ইতিহাস তো ভুলে যাই নাই। ছাত্রলীগ বারবার হামলা করেছে আমাদের উপরে, বারবার সকালে হামলা চালিয়েছে, কিন্তু আমরা বিকালে বিক্ষোভ মিছিল বের করেছি, দমে যাইনি। কারণ আমরা বিশ্বাস করতাম যে আজকে যদি আমরা দমে যাই, তাহলে এই যে প্রতিবাদের ভাষা, এই যে প্রতিবাদের আগুন, এই আগুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে নিভে যেতে পারে। আর এই প্রতিবাদের আগুন একবার নিভে গেলে এটাকে জ্বালিয়ে আবার নতুন করে গড়ে তোলা অনেক টাফ, অনেক কঠিন।
তো সেই জায়গা থেকে আমরা এই আন্দোলনকে চলমান রেখেছি, জিয়ে রেখেছি, ধরে রেখেছি। তারই ফলে আজকে এই জুলাই গণঅভ্যুত্থান, জুলাই বিপ্লব, নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আজকে আমরা একটি উর্বর সময় পার করছি। বিশেষ করে ডাকসু, আজকে যারা ডাকসু নেতৃবৃন্দ রয়েছেন, আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ডাকসু যে উর্বর সময়, উর্বর একটা সুযোগ পরিবেশ পেয়েছে, বিগত কোন ডাকসু এরকম উর্বর পরিবেশ পায় নাই। তাই ডাকসুর প্রতি আহ্বান থাকবে, আপনারা ছাত্র ছাত্রীদের যে কমিটমেন্ট করেছেন আপনারা এবং তাদের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, ডিমান্ড, সেই আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে এমন একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা ছাত্র ছাত্রীদের উপহার দেবেন যাতে আগামীতে যারা নেতৃত্বে আসবে তারা এই ধারাকে অব্যাহত রাখতে পারে। এটাই আহ্বান থাকবে। পরিশেষে একটা কথাই বলবো, যেমন আমরা আইন করেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ যদি কটাক্ষ করে, মুক্তিযুদ্ধকে কেউ যদি অবমাননা করে, তার বিরুদ্ধে যেমন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, ঠিক একইভাবে এই সরকারকে আইন করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ যদি কটূক্তি করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, এরকম একটি আইন পাস করতে হবে। এ বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় উপস্থিতি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারুক হাসান, দলীয় মুখপাত্র এবং সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আরিফুল ইসলাম আদিব, রাজনৈতিক পরিষদের সদস্য, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আরিফুল ইসলাম আদিব। ডাকসু আয়োজিত 28 অক্টোবর উপলক্ষে আজকের এই স্মরণ সভায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং মঞ্চে উপস্থিত সিনিয়র রাজনীতিবিদ এবং ডাকসু নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অন্যদেরকে ধন্যবাদ জানাই। যেহেতু সময় খুবই সংক্ষেপ, সবার নাম ধরে ধরে বললে অনেক সময় লাগবে। আমি আজকের যে সেমিনার, এখানে দুটি বিষয়, একটি হচ্ছে 28 অক্টোবরের যে বর্বরতা, এটার একটা আলাদা দিক, আর আজকে সভায় আরেকটি বিষয় হচ্ছে যে লগি বইটার লাস্ট তন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদ শুরু, এই দুইটাকে আমি একটু আলাদা আলাদা বলতে চাই। সেক্ষেত্রে লগি বৈঠার মাধ্যমে বাংলাদেশে প্রকাশ্যে মানুষকে নির্মমভাবে পিটিয়ে মারা এবং লাশের উপর নৃত্য করা, এটা বাংলাদেশের পুরো রাজনীতির একটা যে বর্বরতম যে পার্ট, সেটা সেখান থেকে শুরু হয়েছে। তার পূর্বে আমরা দেখেছি নানাভাবে, বিশেষ করে এই ডাকসুর প্রথম নির্বাচনকে কেন্দ্র করে প্রায় 7 জনকে এক ব্রাশ ফায়ার করে খুন করা হয়েছিল ক্যাম্পাস রাজনীতিতে, এবং সে পরবর্তীতে এই ধারাবাহিকতা আওয়ামী লীগের আছে। আমি দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে ফ্যাসিবাদের শুরুটা আসলে আরো কিছুক্ষণ পরে, কারণ আমরা দেখবো যে 28 অক্টোবর সর্বশেষ, তখন বিএনপি জামাতের সর্বশেষ যে সরকার ছিল তার শেষ দিন ছিল। সেই দিন দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল এবং বলা চলে যে ওই সরকারের সর্বশেষ দিন, এবং পাশাপাশি কর্মসূচি থাকায় এবং পুলিশ, আমি দেখেছি যে পুলিশের সেখানের ভূমিকা নিয়েও পরবর্তীতে জামাতের বক্তব্য আছে এবং সেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই দৃশ্যগুলো আসলে যে পরিবারের যাদের উপরে ঘটে, তারা আসলে দৃশ্যগুলা, তার ফ্যামিলি গুলা ভুলতে পারে না। আমার সাথে কিছু আমি এই রিলেট করতে পারি, কারণ 2019 সালে ডাকসু ভবনে তখন ভিপি নুরুল হক নুরভাই সহ আমাদের উপর যে হামলাটা হয়েছিল, আমাদের ভিতরে লাইট ফ্যান বন্ধ করে মারলেও আমাকে মারতে মারতে বাহিরের মধুর ক্যান্টিনের সামনে খুব নির্মমভাবে মেরেছিল। এবং এই ভিডিওটা হচ্ছে মানে মার সাথে আমার যখনই দেখা হয়, তিনি এই জিনিসটা কি হচ্ছে ভুলতে পারেন না এখন। ফলে ওই সময় মানে সন্তানকে মেরে ফেলছে, এইটা, এই দৃশ্যগুলা বাবা মা বা ফুল পরিবার, তার আত্মীয় স্বজন, তারা যদি দেখেন তখন এইটা আসলে কোনোভাবেই মানে এটা অমানবিক ট্রমার মধ্যে, মানে এই ট্রমাটা ওই পরিবার সহ তার আত্মীয় স্বজন সবাইকে বহন করতে হয়। দ্বিতীয় যে পার্টি হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের শুরু। আওয়ামী ফ্যাসিবাদের শুরুর ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। এরপরে তত্ত্বাবধায়ক সরকার হলো, তত্ত্বাবধায়ক সরকার যখন হয় তখন -2 ফর্মুলার একটা তৎপরতা শুরু হয়।
এবং সেই তৎপরতায় তখনও আসলে পরবর্তীতে ক্ষমতায় আওয়ামী লীগ আসবে কিনা এই ধরনের কিন্তু কোন ধরনের আলাপ কিংবা কোন ধরনের রাজনৈতিক সমীকরণ তখনও শুরু হয়নি। এর অনেকগুলো কারণ আছে, কারণ আপনি জানেন -2 ফর্মুলার মাধ্যমে এখানে দুটি দলেরই প্রধানকে সরানোর একটা আলাপ আলোচনা হয়েছিল। সেই জায়গায় আমরা দেখেছিলাম যে তারা দুটি দলেরই রাজনীতিবিদদের জেলে ধরেছে, নানাভাবে করেছে, দুর্নীতির অভিযোগে তাদেরকে আটক করেছে। তার পূর্বের ক্যাবিনেটে জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, তাদের কোনো ধরনের দুর্নীতি পায়নি কিংবা তাদেরকে আটক করেনি। ফলশ্রুতিতে সেই সময়টা এই যে -2 ফর্মুলার সময় জামাত -2 ফর্মুলার বিরোধিতা করছে কিনা এই ধরনের আমরা কোনো নজির দেখি না বা নেই। এটা মাসুদ ভাই আর একটু ভালো করে বলতে পারবেন। ওই সময় ওবায়দুল কাদেরের তিনি জেলে যখন ছিলেন তার একটা বইয়ের আমার একটা তথ্য মনে আছে, তথ্যটা সেটা হচ্ছে যে উনি যখন জেলে ছিলেন তখন ওনার বইতে উনি লিখছিলেন যে এই জেলেই মনে হয় তার জীবন শেষ হয়ে যাবে। উনি কিন্তু আওয়ামী লীগের তখন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাহলে জেলে বসে উনি যদি ওনার পরবর্তী জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করেন, তারপরে তো আমরা দেখলাম যে 8 নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তার মানে -2 ফর্মুলা যতদিন পর্যন্ত এখানে তৎপর ছিল ততক্ষণ পর্যন্ত পরবর্তীতে যে আওয়ামী লীগকে নিরঙ্কুশ একচ্ছত্রভাবে ক্ষমতায় আনার যে প্ল্যান সেটা তখন পর্যন্ত আসলে শুরু হয়নি। তাহলে আমরা দেখি আওয়ামী ফ্যাসিবাদের শুরু হওয়াটা একেবারে সম্পূর্ণভাবে সেটা হচ্ছে 1/11 এর শেষের দিকে, অর্থাৎ 2008 সালের প্রথম দিকে কিংবা সেই জায়গা থেকে। এখানে একটা গুরুত্বপূর্ণ, তার পূর্বে আমাদের এখানকার সেনাপ্রধান ভারতে গিয়েছেন এবং তৎকালীন যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো, তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং এই নির্বাচনটা ফুললি প্ল্যান হয়েছিল। আমার নিজের একটা উদাহরণ আছে, এখন বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি ওই সময় পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। তার একটা ইন্টারভিউ করেছিলাম, তিনি বলেছিলেন ওই 8 নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে দৌড়ের উপরে রাখা হতো, অর্থাৎ নির্বাচন করতে দিতে হতো না। ফলে এই যে এক একটা নির্বাচনের মাধ্যমে মূলত 8 নির্বাচনকে কেন্দ্র করেই আওয়ামী ফ্যাসিবাদের মাস্টার প্ল্যান, দীর্ঘ ফ্যাসিবাদের যে যাত্রা শুরু হয়েছে। আর একই পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলো হিস্ট্রিতে আওয়ামী লীগের দ্বারা যে নিপীড়িত নির্যাতনের শিকার হয়েছে, এইটাকে আমরা যেভাবে অ্যাড্রেস করব, এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর হিস্ট্রির গুরুত্বপূর্ণ সময় তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আমাকে অ্যাড্রেস করতে হবে। কারণ 8 নির্বাচনে যদি বিএনপি, জামাত যদি নাই, মানে তারা যদি টোটালি না জানতে পারে যে একটা প্ল্যান নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে বৈধতা দেওয়া, এই ভুলটাও এই রাজনৈতিক দল বা অন্যান্য যারা ছিল তাদেরকে সেই জায়গাটা অ্যাড্রেস করাটা দরকার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আরিফুল ইসলাম আদিব ভাইকে, রাজনৈতিক পরিষদের সদস্য, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। প্রিয় উপস্থিতি, আপনাদের জায়গায় বসতে একটু অসুবিধা হচ্ছে, আমরা চেষ্টা করবো যে আমাদের এখনো বেশ কিছু জায়গা ফাঁকা দেখা যাচ্ছে, আমরা এই ফাঁকা আসন করতে যাবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি শেখ ফজলুর করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার এবং দাওয়া সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার এবং দাওয়া সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনের সভাপতি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, অবশিষ্ট ভাইরা, সবাইকে এই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 28শে অক্টোবর যেটা করছে, এখানে আমি আসলে দুইটা দিক দিয়ে কথা বলে শেষ করবো। একটা হলো তখনও কিন্তু জোট সরকার ক্ষমতায়, মানে তার শেষ দিন, এখনো বোধহয় তখন জোট সরকার ক্ষমতা করেন ধারণা করে। জোট সরকার তার 5 বছর আগে একটা অনেক বেশি জনপ্রিয়তা নিয়ে তার ক্ষমতায় আসলো। তো তাদের শেষ দিন, তারা ক্ষমতায় থাকা অবস্থায় সেদিনের পুলিশের যে ভূমিকাটা ছিল, পুলিশ অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় এবং অনেক ক্ষেত্রে আওয়ামী সন্ত্রাসীদের পক্ষে তারা কাজ করে। এখান থেকে আমাদের যেটা শিক্ষা নেওয়া উচিত বা আমাদের বুঝতে বুঝাইতে সেটা হলো যে আওয়ামী লীগ এমন একটা মানে দল, রাজনৈতিক দল, এমন একটা মাফিয়া, একটা অপরাধীদের সংগঠন, যারা বিপুল ভাবে হারার পরেও
5 বছরের মধ্যেও ক্ষমতা না থেকে জনপ্রশাসনে এমন একটা অবস্থা তৈরি করলো যে একটা বিদ্যমান সরকারের শেষ দিনে জনপ্রশাসনের একটা অংশ সরকারের বিপক্ষে চলে গেল। আওয়ামী লীগের মধ্যে এই যে চক্রান্ত করা, অব্যাহতভাবে ঘৃণা উৎপাদন করার যে সংস্কৃতি, এটা এখনো যায় নাই, আরো বরং পরিপুষ্ট হয়েছে। দ্বিতীয় বিষয় যেটা, যে ধরেন সেদিন যেভাবে মানে মানুষের উপরে লাফানো হইলো, একটা মানুষকে হত্যা করে মানুষকে লাফানো হইলো, এরকম করে একটা কুকুরের উপরে লাফাইলে তো মানুষের মন কাঁদে। কিন্তু দেখেন সেই দিনের ঘটনার পর থেকে আজ পর্যন্ত সেই ঘটনা নিয়ে বাংলাদেশের এত এত বুদ্ধিজীবী, এত এত পত্রিকা, এত এত মেইনস্ট্রিম, অনেক কিছু শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, বহুত কিছু, কেউ কিন্তু সেটাকে অপরাধ হিসেবে গণ্য করলো। তার মানে কি, যে বাংলাদেশের মনস্তত্ত্বে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে, এত বেশি ঘৃণা উৎপাদন করা হয়েছে একটা নির্দিষ্ট আদর্শের বিরুদ্ধে, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে, যে প্রকাশ্যে মানুষ মেরে ফেলা যাবে, তারপরে লাফানো যাবে, মানে নির্মমতা চূড়ান্ত করা যাবে, কেউ কোনো কথা বলবে না। যার সর্বশেষ না অন্যতম উদাহরণ দেখলে আমরা আবদার রেখেছি। আমার আজকের দিন থেকে যেটা আমাদের সবার কাছে বলার এবং নিজেকে বলার, যে এই যে ঘৃণাত্মক রাজনীতি, সেই রাজনীতির থেকে আমাদের উঠে আসা, আদর্শ কেন্দ্রিক এই যে নির্মম মনোভাব যে তৈরি হয়, আর একটা ভিন্ন আদর্শের প্রতি এই যে হিংস্রতা তৈরি হয়, কি সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে তারাই তো, সেই বুদ্ধিজীবীরাই তো, তারাই একটা নির্দিষ্ট আদর্শের প্রতি এত ভয়ঙ্কর ঘৃণা পোষণ করে। সেই পোষণ করার যে সংস্কৃতি, সেখান থেকে উঠে এসে হত্যাকে হত্যা, অপরাধকে অপরাধ হিসেবে দেখানোর প্রচেষ্টা আমাদের করা উচিত। এবং আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগকে এখন আমরা বিএনপির শ্রদ্ধেয় নেতা রয়েছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বারংবার বলি, তখনই আসে যে নির্বাহী আদেশে তো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। কথাটা একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে খুবই শুদ্ধ কথা, কিন্তু আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক সংগঠন, যদি রাজনৈতিক সংগঠন তো এভাবে ঘৃণ উৎপাদন করে না একটা ভিন্ন আদর্শের প্রতি, তো আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন না। তাই যদি হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে নির্বাহী আদেশে হয় না, বিচারিক আদেশে এই প্রশ্নগুলো না এনে এই দলটাকে নাৎসিবাদকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আজ পর্যন্ত নাৎসি দলকে যেভাবে বিবেচনা করা হয় সারা বিশ্বে, আমার মনে হয় বাংলাদেশকে আওয়ামী লীগকে সেভাবে বিবেচনা করা উচিত। তাহলে এই যে দেখেন না, ওই 28 অক্টোবর হইলো, পরে হইলো, এরা যদি কোনোদিন ফেরত আসে, সেটা যদি 2024 হয় বা 30,024 হয়, তখন তারা এসে আমাদেরকে খুঁজে খুঁজে ওই বংশ ধরে ধরে খুঁজে খুঁজে আদর্শের লোকদেরকে তারা ভাবে হত্যা করবে। এইটা কোনোদিন না দেওয়া উচিত। সেজন্য আমরা রাজনীতি করি, ভিন্ন ভিন্ন দল আছে, আগামী নির্বাচনে হয়তো আমরা ইশতেহার নিয়ে পরস্পর কিন্তু কথা বলবো, সেটা স্বাভাবিক সৌন্দর্য। কিন্তু আওয়ামী লীগ এবং এই ধরনের হিংসাত্মক রাজনীতি যারা করে, আদর্শ কেন্দ্রিক, এবং আপনার যে আওয়ামী লীগের যে আদর্শটা, আদর্শ বলতে কিছু নাই, মানে যেটাকে তারা বলে, ওই জিনিসটাকেও আমাদের মনে হয় বাংলাদেশের সবাই মিলে বিরোধিতা করা উচিত, সেই জিনিসটাকে নিষিদ্ধ করা উচিত। কারণ মানুষের বিরুদ্ধে এই ধরনের হিংসা, এই ধরনের হিংস্রতা যারা উৎপাদন করে, তাদেরকে কোনোভাবেই কোনো সভ্য সমাজে টিকতে দেওয়া উচিত না, তাদেরকে এক্সিস্ট করে দেওয়া উচিত না। এটাই বললাম, আজকের দিন থেকে আমরা সকল রাজনীতিক দল যদি এই সিদ্ধান্ত নিতে পারি, সকলে যদি এই সিদ্ধান্তটা নিতে পারি, কে কোন দল করবো সেটা ভিন্ন আলাপ, কে কোন রাজনীতি করবো ভিন্ন আলাপ, কিন্তু কোনোভাবেই যেন কোনো আদর্শের নামে, কোনো দলের নামে এই ধরনের হিংস্রতা তৈরি না হোক। আর যারা সেদিন শাহাদাত বরণ করেছেন, তারা আসলে সফল। ফুস্তরাব্বিল কাবা, সাহাবায়ে কেরাম বলছিলেন, জানাচ্ছি বিখ্যাত ঘটনা, তারা তো নিশ্চয়ই ফুস্তরাব্বিল কাবা, তারা তো নিশ্চয়ই জান্নাতে আছেন। কিন্তু আমরা চাই না বাংলাদেশ আর কোনোদিন নির্মমতা আসুক। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক এবং আমাদেরকে এই ধরনের হিংস্রতামূলক যে পরিবেশ, সেই পরিবেশ থেকে উত্তরণ করে একটা সুন্দর সাম্য, মানবিক সমাজ, ন্যায় বিচারপূর্ণ বাংলাদেশ তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি শেষ প্রশ্নের পরই মারুফ ভাইকে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দের মাঝে এমন বেশ কিছু অতিথি আছেন যারা সেই ভয়াবহ সেই দিনটার প্রত্যক্ষদর্শী এবং ভিকটিম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা এখন একজন প্রত্যক্ষদর্শী এবং আজকের আয়োজনের অন্যতম অতিথি বক্তব্য শুনবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামাতে ইসলামী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. صدق الله العظيم. ডাকসু আয়োজিত আজকে এই নবী বৈঠার রাজতন্ত্র এবং ফেসিবাদের উত্থান,
শীর্ষক আলোচনা সভা, প্রিয় সভাপতি ডাকসু কেবি সাদিক কাইম, শিক্ষার্থীদের প্রিয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সুধী মন্ডলী, প্রথমে ধন্যবাদ জানাই। আজকে প্রায় 20 বছর পর আমরা উন্মুক্ত একটা পরিবেশে 2006 সালের 28 অক্টোবরের ভয়াবহতা নিয়ে কথা বলার সুযোগ অর্জন করেছি। যে সমস্ত শহীদ এবং আহতদের বিনিময়ে আমরা তাদেরকেও আজকে বিশেষভাবে স্মরণ করছি, কারণ এটা অত্যন্ত ন্যাক্কারজনক ছিল যে এই 2006 সালের 28 অক্টোবরে এই আলোচনা করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে গ্রেফতার হতে হয়েছে। 2006 সালের 28 অক্টোবরের বিচার চাইতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে রিমান্ডে নিয়ে বঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আপনারা জানেন যে সেদিন মামলা হয়েছিল, সেই মামলা আওয়ামী লীগ শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসাবে 1 নম্বর আসামি করে যে মামলা হয়েছিল, সেই মামলা খুনি হাসিনা ক্ষমতায় আসার মাত্র কিছুদিনের মধ্যে সেটা তদন্ত ছাড়াই ক্ষমতা বলে প্রত্যাহার করে নিয়েছিল। এখানে শুধু রাজতন্ত্রের কথা বলা হয়েছে, আসলে সেদিন তারা চেষ্টা করেছিল রাজতন্ত্রের পাশে একটা ভয়তন্ত্র তৈরি করা। কিন্তু আজকে আমরা এখানে বলছি 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা চূড়ান্ত বিজয় অর্জন করেছে। আর সেদিন ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পল্টন ময়দান সহ বাইতুল মোকাররমের উত্তর গেট সহ সারা বাংলাদেশে ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সেদিন আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হয়েছিলাম। তো আমাদের কিছু ভাইদের জীবন গিয়েছে, শহীদ হয়েছে, আহত বঙ্গুত্ব বরণ করেছে। 12 ঘন্টা লড়াই হয়েছে। যে প্রশাসনের কথা একটু আগে বলা হয়েছে, সেই প্রশাসন আমাদের মাঝখানে দাঁড়িয়েছিল। আমাদের হাতে প্রত্যেক হাত পরিমাণ লাঠি ছিল। আমার মোবাইলে এখনো ভিডিওটা আছে। কিছু কিছু মিডিয়া তৎকালীন সময়ে ওই লাঠিকে চিহ্নিত করে দেখাতো যে এ হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা, তাদের সৈনিকেরা। আর তার উল্টো পাশে যেখানে AK-47 পিস্তল, আগ্নেয়াস্ত্র, বোমা নিক্ষেপ করে আমাদের ভাইদেরকে পিটিয়ে, শুধু না বোমা নিক্ষেপ করে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন একজন হাফেজ গোলাম কিবরিয়া শিপন, তাকে যখন হত্যা করা হয়, তার গোটা শরীর যখন ফেটে গিয়েছিল, সে শুধু বলেছিল আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন, আমার মুখে আপনারা আঘাত করবেন না। তখন বলেছিল কেন, তোমার মুখে কি হয়েছে? বলছি এই মুখে আমি গোটা কোরআনকে ধারণ করে আমার এই বুকে রেখেছি, আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন। এই কথা বলার সাথে সাথে তারা লাঠি দিয়ে এবং কোন কোন ক্ষেত্রে কেউ কেউ বলেন যে ইট দিয়ে তার প্রত্যেকটা দাঁত তারা ভেঙে ফেলে দিয়েছিল। একটা লাশের পর নৃত্য করার যে পৈশাচিকতা তারা দেখিয়েছিল, শুধু বাংলাদেশ কেঁপেছিল না, গোটা বিশ্ব কেঁপেছিল। আসলে তারা সেদিন আমাদের লাশের উপরে নাচে নাই, আমাদের বাংলাদেশটাকে একটা মৃত্যুপুরী করে তার উপরে সেদিন তারা নেচেছিল। সেই আওয়ামী লীগ আজকে নতুন করে কেউ কেউ যখন আলাপ করেন, তখন আমাদেরকে বলতে হয়, আমি অহংকার করে বলছি না, 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে আমাদের আওয়ামী লীগের থেকে এই দেশ জনগণের মুক্তি হয়েছে। আর 2006 সালের 28 অক্টোবর শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত নেতৃবৃন্দ দেশবাসীকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সেদিন লড়াই করে 12 ঘন্টার যুদ্ধে আমরা সেদিন বিজয় অর্জন করেছি। সুতরাং আমি এই কথা বলছি এই কারণে যে আওয়ামী লীগ কেন এটা করেছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট অত্যন্ত সুনামের সাথে কিছু ভুল ত্রুটি একটা সরকারের থাকে, সেই সব বাদ দিলে আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করে সামনের দিকে রাষ্ট্রকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যখন কার্যক্রম চলমান ছিল, এবং এটা খুব একটা স্মরণ করার ব্যাপার যে 4 দলীয় জোট যখন প্রক্রিয়াগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের জন্য দিনক্ষণ নির্ধারণ করার প্রক্রিয়া করেছে,
সেই সময় আওয়ামী লীগ ঠিক করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের দরকার নেই। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, আওয়ামী লীগ হচ্ছে সেই দল যেই দল শুধুমাত্র ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাড়ে যে না তা না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউকে ক্ষমতা ছাড়তেও দেয় না, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এবং ছাড়তে দেবে না বলে তারা আমাদের বিরুদ্ধে সেদিন হামলা করে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই তারা ধ্বংস করার চেষ্টা করেছে। এই জন্য তাদের মাথায় ছিল যদি আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ক্ষমতা গ্রহণ করি বা এই ক্ষমতার পালাবদল হয়, তাহলে আমাদের ইতিহাসের পাতায় ক্ষমতা পরিবর্তনটাকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে হবে, এটা তারা চায় না। সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষমতা পরিবর্তনটাকে তারা গ্রহণ করতে পারে না। দ্বিতীয় হচ্ছে, সম্মানিত সুধী মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, সেদিন তারা হামলা করে আমাদের ঢাকাতেই শুধুমাত্র 13 জন ভাইকে শহীদ করেছে। গোটা দেশে 33 জন ভাই শহীদ হয়েছে, প্রায় 2.5 শতাধিক ভাই আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। তাদের মূল লক্ষ্য আমাদের এই অচেনা ভাইদেরকে টার্গেট করে শহীদ করা না। তাদের টার্গেট ছিল যাদের কারণে সেই 4 দলীয় জোট সরকার সুনামের সাথে সামনে দিকে এগিয়ে গিয়েছিল। 2 জন মন্ত্রী সমাজ কল্যাণ, কৃষি এবং শিল্প মন্ত্রণালয় যারা দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেছিলেন, তাদেরকে হত্যা করা ছিল তাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তারা গুলি করে নাই শুধু, যখন মাওলানা মতিউর রহমান নিজামী তৎকালীন আমিরে জামাত মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন, তখন পাশে নির্মাণাধীন একটি বিল্ডিং থেকে বৃষ্টির মতো গুলি এবং বোমা নিক্ষেপ করা শুরু করেন। আমি তার থেকে 3 থেকে 4 হাত দূরে যখন এই স্টেজের ওখানে বক্তব্য রাখেন, আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম যে গুলি এবং বোমা নিক্ষেপ করা হচ্ছে, আপনি এখন বক্তব্য বন্ধ করে আপনার বসে যাওয়া দরকার। জামাত ইসলামকে নিয়ে অথবা ইসলামী আন্দোলনকে নিয়ে যারা কথা বলেন, তাদের কিছুটা ভাবার দরকার। নিজামী ভাই সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, আমার একজন সহকর্মী যদি জীবন বাজি রেখে এই ফেসিবাদ, এই আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিতে পারে, আমি মতিউর রহমান নিজামীর মূল্য তার জীবনের যে কোনো অংশে বেশি হতে পারে না। আমি দাঁড়িয়েছি, আমি বক্তব্য শেষ করি, তারপর চেয়ারে বসবো। সুতরাং আমাদেরকে কেউ যখন ভয় দেখায়, তখন সত্যি আমাদের হাসি পায় যে আমাদের একজন কর্মীও ভয় পায় না, আমাদের নেতাও ভয় পায় না। তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার সব কথা শেষ করে তিনি প্রোগ্রামে বসেছিলেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের বৃষ্টির মতো গুলি এবং বোমার মধ্যেও আমরা প্রোগ্রাম শেষ করে তারপর আমরা গিয়েছি। তৃতীয় টার্গেট ছিল, এটা আপনাদের স্মরণ করাচ্ছি, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, তারপরে বলছি, যখন তারা এই প্রক্রিয়ায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করতে ব্যর্থ হয়েছে, তখনই তারা পরিকল্পনা করেছিল ক্ষমতায় আসার পর বিকল্প পদ্ধতিতে ট্রাইব্যুনাল নাম করে মূলত তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে। কেন করেছে? এই জন্য যে বাংলাদেশ যেন একটা মানবিক রাষ্ট্র না হতে পারে। তারা 2006 সালে 28 অক্টোবর ডিসিশন নিয়েছিল আধিপত্যবাদ পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের মাধ্যমে এই দেশটাকে একটা পাশবিক রাষ্ট্রে পরিণত করা। আর আমরা চেষ্টা করেছি সেদিন লড়াই করে এই রাষ্ট্রটাকে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণ করা। সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের যে সমস্ত ভাইয়েরা 2006 সালের 28 অক্টোবর জীবন দিয়েছে, আমি আজকে এখানে দাবি করতে চাই 2024 সালের জুলাই আগস্টের মতো এই শহীদ ভাইদেরকেও ইতিহাসের পাতায় তাদেরকে ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রয়োজন। কারণ আজকে 2024 সালের আগস্টে 5ই আগস্ট যেটা হয়েছে, সেটার গোড়াপত্তনটা শুরু হয়েছে 2006 সালের 28 অক্টোবর। সুতরাং আমি প্রথমত এটা বলছি, দ্বিতীয়ত বলছি, যে মামলায় আজকে শেখ হাসিনার আগামী 13ই নভেম্বর আমরা শুনছি যে তার প্রথম রায় ঘোষণা হবে, আমরা তো মনে করি শেখ হাসিনার মতো এরকম একজন সাইকোপ্যাথ, সে তো একটা মানসিক রোগী বললেও ভুল হবে, মানুষ হত্যা করা, মানুষ গুম করা, খুন করা। আমাকে রিমান্ডে যখন রাখা হয়েছে, আমার চোখ পাতা অবস্থায় একজনকে আমি বলতে শুনেছি আমার নিজের কানে যে ভিডিও ফুটেজে তিনি দেখতে চাচ্ছেন, ভিডিও কলে দেখতে চাচ্ছেন যে রিমান্ডে এই সমস্ত আন্দোলনকারী জামাত, বিএনপি, শিবির, ছাত্র দলের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হয় এটা তিনি দেখতে চান এবং ওপেন তাকে ভিডিও কলে দেখানো হয়েছে। আমাকে একজন অফিসার নিশ্চিত করেছেন যে এই ভিডিও কল না দেখলে তিনি শান্তি অনুভব করতেন না। এরকম একজন প্রধানমন্ত্রী তথাকথিত আমরা বাংলাদেশে পেয়েছিলাম এবং তার মতো একটা লোক আমাদেরকে 15 বছর শাসন করেছে। আবার যদি আমাদের মধ্যে নিজেদের সেদিন 2006 সালের 28 অক্টোবর আমরা কেন
এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি। আমাদের পাশেই কিন্তু নয়াপল্টনে আরেকটা বড় সমাবেশ ছিল। আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ জনাব রুহুল কবির রিজভী ভাইরা সেই প্রোগ্রামে কিন্তু ছিলেন। আরো ভালো হতো না আমরা যদি সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় নিজেদেরকে অংশগ্রহণ করতে পারতাম। আমি আমার পাশে থেকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তখন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী তিনি আছেন, তিনি সকাল 8:30 থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে বারবার ফোন করছেন, পুলিশ প্রধানকে বারবার ফোন করছেন। আমি যতটুকু শোনার সুযোগ পেয়েছি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই। এই যে দুর্ভাগ্যজনক পরিণতি, এই পরিণতি কিন্তু শুধু জামাতকে শেষ করে নাই, এই পরিণতি শুধু আমাদের 13 জন ভাইকে হত্যা করে নাই, এই পরিণতি আমাদেরকে 15 বছর বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে, ব্যক্তিগতভাবে শুধু সাদিক কাইম জিতবে, ব্যক্তিগতভাবে শুধু আমাদের জনাব রুহুল কবির রিজভী ভাই জিততে চান, শুধু মুজিবুর রহমান মঞ্জু ভাই জিততে চান, শুধু আদিবরা জিততে চান, তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে, বাংলাদেশ হেরে যাবে। আর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেল, আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে ছাড়বো। এই বিজয় বার্তাকে পৌঁছার জন্য 2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস। আসুন 2024 সালে এবং 2006 সালে এই যে পরম্পরার ঘটনা, এই প্রত্যেক ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা। সেই শিক্ষাকে সামনে রেখে আমি আদিব ভাইয়ের একটা কথা তিনি রেখে গেছেন, জামাত ইসলামী সেই -2 ফর্মুলায় কি ভূমিকা রেখেছে। আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেফতার করা হয় না, গ্রেফতার করে মগবাজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে 14 ঘন্টা সময় লেগেছে। রাজপথে মানুষ নেমে এসেছিল, পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে যদি ফায়ার করতে হয় আমরা ফায়ার করবো, কিন্তু আপনারা সহযোগিতা করেন। লোকজন ফায়ারের মুখে থেকেছে, কিন্তু তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা পর্যায়ে 14 ঘন্টা লেগেছে মগবাজার থেকে তাদের সংসদ ভবনে আসার জন্য। সুতরাং এই পরিস্থিতির মুখে জামাত ইসলামীকে সেদিন পড়তে হয়েছে। আমরা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা বলেছি রাজনীতির উপর আঘাত, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর আঘাত, বাংলাদেশের উপর আঘাতেরই শামিল। সুতরাং জাতীয় ঐক্যের এই প্রাচীর যদি নির্মাণ করা সেদিনও সম্ভব হতো, আমার মন বলে 15 বছর বাংলাদেশকে কারাগারে হয়তো পরিণত নাও করতে হইতে পারত। আবার যদি আজকে আমরা কোনো কারণে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি ছড়াই, আবার যদি বিভেদের বিষ বাষ্প আমাদের মধ্যে ছড়াই, আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য, তাদের কথন, তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কারো মুখ থেকে বের হয়, তাহলে আমার মনে হয় শুধু 15 বছর না, আবার আমাদেরকে 50 বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্রাসে আমাদেরকে পড়তে হতে পারে। সেই জায়গায় আসুন আমরা সবাই মিলে সচেতনতার সাথে, রাজনৈতিক জায়গায় আমাদের ভিন্নতা থাকুক, আমরা যেন দেশকে ধারণ করতে পারি, আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করতে পারি, আমরা যেন আমাদের প্রিয় দেশের জনগণের সম্মান মর্যাদাকে ধারণ করতে পারি। আমি শুধু ডাকসুকে একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই। ডাকসুর প্রতি এই ছাত্র জনতার, এই শিক্ষার্থীদের যে বিরাট আস্থা এবং ভালোবাসার এক বিরাট অভূতপূর্ব সারা আপনাদেরকে দিয়েছে, সাদিক কাইমদেরকে দিয়েছে, এই জন্য দিয়েছে আপনারা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকবেন। 2006 সালে 28 অক্টোবর এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা সেদিন পল্টনে গিয়ে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আপনারা কোন অন্যায়কারীর কাছে মাথা নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া সমর্থনকে আপনারা অপমান করবেন না, কোন অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না। আমি দেখতে পাচ্ছি যখনই কোনো ভালো কাজ এই ডাকসু করার উদ্যোগ নিচ্ছে, ডানে বামে থেকে কেউ কেউ শেয়ারের মতো হুক্কা হুয়া তুলে এই ভালো কাজগুলোকে আড়াল করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা সেদিন ডাকসু নির্বাচনে যেমন শিশাগুলা প্রাচীর করে তুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ন্যায়ের মানদণ্ড হিসাবে, প্ল্যাটফর্ম হিসাবে, একটা প্ল্যানভূমি হিসাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য মাইল ফলক হবে। সেই প্রত্যাশা, সেই আহ্বান ডাকসুর প্রতি রেখে, শিক্ষার্থীদের প্রতি রেখে এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী যারা আছেন, আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে গড়ে তুলবো, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকে ডাকসু আয়োজন করেছে, ডাকসুকে আবারও কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যেভাবে আমাদের প্রতি এবং উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান রেখেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে, আশা করবো আমরা যারা এখানে শিক্ষার্থীরা আছি এবং রাজনৈতিক
নেতৃবৃন্দরা আছে, আমরা বিষয়টি খুব গুরুত্বের সহিত দেখব। প্রিয় উপস্থিতি, যেমনটি বলছিলাম যে আজকে আমাদের উপস্থিত অতিথিদের মাঝে এমন বেশ কিছু অতিথি আছে যারা এই 2006 সালের ভয়াবহ সেই 28 অক্টোবরে একটা প্রত্যক্ষদর্শী এবং আহত হয়েছেন এবং নিজের চোখে সেই ভয়াবহ সেই লগি বৈঠার কাণ্ড দেখেছেন। তো এ পর্যায়ে তেমনি একটা অতিথিকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। এ পর্যায়ে বক্তব্য প্রদান করছেন জাহিদুর রহমান, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ পর্যায়ে বক্তব্য প্রদান করছেন জাহিদুর রহমান, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ডাকসুর আয়োজনে আজকের এই 28 অক্টোবর উপলক্ষে স্মরণ সভার আলোচনা সভার সম্মানিত সভাপতি ডাকসু বিপি আমাদের প্রিয় সাদিক কায়েম, উপস্থিত অতিথিবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় রুহুল কবির রিজভী ভাই, মুজিবুর রহমান মঞ্জু ভাই, মাসুদ ভাই এবং অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মন্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি খুব সংক্ষেপে একটা দুইটা কথা বলবো। এক নম্বর কথা হচ্ছে যে 28 অক্টোবরের এই ঘটনাটা, ইফ আই নট রং, ইট ওয়াজ স্যাটারডে মর্নিং এবং জাস্ট ঈদুল ফিতরের 3 দিন অথবা 4 দিন পরে। তখন ঢাকা শহর একদম শুনশান, শহরের মানুষরা ছুটিতে চলে গেছেন, কিন্তু আওয়ামী লীগ তাদের সন্ত্রাসীদেরকে সারা দেশ থেকে ঈদের সময় ঢাকায় এনে সমবেত করে রেখেছিলেন। এবং সেই সময় যারা সাক্ষী তারা নিশ্চয়ই মনে থাকার কথা, 28 অক্টোবরের আগ থেকে 8 দিন 10 দিন আগ থেকে মাসুদ ভাই যেরকম বলেছেন যে যখন ডেট ঠিক হলো যে আমাদের ক্ষমতায় হস্তান্তর করা হবে, সেই ডেট ঘোষণা করার ঠিক করার সময় থেকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে সমস্ত জায়গাতে, স্পেশালি শেখ হাসিনা নিজে বারবার ঘোষণা করেছে যে লগি বৈঠা নিয়ে এবং লগি বৈঠাটা ইট ওয়াজ সিম্বলিক, বাট লগি বৈঠা ছিল আসলে অস্ত্র। এই অস্ত্রগুলো নিয়েই তিনি ঢাকায় সকলকে সমবেত হবার আহ্বান জানিয়েছিলেন। 28 অক্টোবরের এই ঘটনাটাকে আমি মনে করি ইট ওয়াজ এ ট্রেলার, আর ফুল মুভিটা প্রদর্শিত হয়েছে হাসিনার 15 বছরের দুঃশাসনে। 28 অক্টোবরের সেই দিনে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। পরবর্তীতে এই গণতন্ত্র হত্যার রাজনীতিটি গত 15 বছরে তিনি তার শাসনাবলীটি বাস্তবায়িত করেছেন। 28 অক্টোবরে তিনি বর্বরতার চরম শিখরে উঠিয়েছিলেন তার কর্মীদেরকে, মৃত মানুষের উপরে, লাশের উপরে নৃত্য করেছিল। এই বর্বরতার কন্টিনিউশন ছিল হচ্ছে পরবর্তী 15 বছর। সেই বর্বরতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আয়নাঘর, সে বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে বিভিন্ন গুম, খুন এবং হত্যাযজ্ঞগুলো, সেই বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে যে মানুষ নির্যাতিত হয়ে কাঁদতেও পারত না। আজকের বিপি, আজকের জিএস, ডাকসুর যারা আছেন, এরাও এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্যাতিত হতেন, কিন্তু শব্দ করে কাঁদতেও পারতেন না। ইট ওয়াজ দি রেজিম অফ হাসিনা। সো আমি মনে করি যে ওই ট্রেলারের পুরো মুভিটা প্রদর্শিত হয়েছিল গত 15 বছরে। হাসিনার সময় আমরা বলতে চাই যে আমাদের যে সকল ভাইয়েরা 28 অক্টোবরে সেদিন শাহাদাত বরণ করেছিলেন, হাসিনা সেদিন গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সেদিনই জীবন দিয়েছিলেন আমাদের শহীদ মুজাহিদ শিপন মাসুমেরা। এবং এই পরবর্তীতে ওই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা, সেই যাত্রায় 24-এর আন্দোলনে আবু সাইদ এবং মুক্তারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে। আমরা ওই দিনের ঘটনার পরে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি যে 28 অক্টোবরের এই নির্যাতনের বিরুদ্ধে আমরা ছাত্রদল, ছাত্র শিবির একসাথে ময়দানে আমরা মিছিল করেছি। আমার স্পষ্ট মনে আছে যে 28 অক্টোবরের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল, ছাত্র শিবির একসাথে মিছিলের একটা পর্যায়ে আমরা যখন যাচ্ছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, আমার ডান হাতে ছিল পিন্টু ভাই এবং বাম হাতে ছিল ইলিয়াস। এই ভাবেই আমরা মিছিল করে শেষ পর্যন্ত আমাদের মিছিলটা শেষ করেছি। ওই রাজনৈতিক সম্প্রীতিটা ওই সময়টাতে ছিল এবং সেই রাজনৈতিক সম্প্রীতির কারণেই পরবর্তীতে এখনকার সময় আমরা বাংলাদেশটাকে আমরা চাই। আমরা মনে করি যে ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমরা আবার পুনরুদ্ধার করতে পারি, ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমাদের মধ্যে থাকে, একটি প্রসপারাস বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। একটা সুন্দর বাংলাদেশ পাবো, যে বাংলাদেশের জন্য আমাদের জুলাই যোদ্ধারা শহীদ হয়েছেন, যে বাংলাদেশের জন্য আমাদের
জুলাইয়ের আহত পঙ্গু উত্তরপ্রদেশকারী ভাইরা তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, যে সুন্দর বাংলাদেশের জন্য মাসুম শিপন মুজাহিদরা জীবন দিয়েছেন, সেই বাংলাদেশের জন্য একটি সম্প্রীতির রাজনীতি আমাদের খুব বেশি প্রয়োজন। আমরা যে নির্যাতনের মুখোমুখি হয়েছি, আমরা সেই নির্যাতনের মুখোমুখি হয়ে ভীত হইনি। আমাদের আল মাহমুদ বলেছেন যে আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে হুদ হয়ে শত সংখ্যাতের মধ্যে শিবির এসে দাঁড়িয়েছি। কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন। এই গ্রন্থ, এই মহাগ্রন্থ কোনোদিন কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি, আমরাও থামবো না ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহিদুর রহমান ভাইকে। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমাদের সামনে মঞ্চে শিক্ষক প্রতিনিধি আছে। এখানে সাদা দলের সদস্য সচিব প্রফেসর মহিউদ্দিন আহমেদ আছেন, এখানে ইউনিভার্সিটি টিচার্স ইউনিটের আহ্বায়ক আতাউর রহমান বিশ্বাস স্যার আছেন, এবং বেশ কিছু প্রবীণ রাজনীতিবিদ আছেন। আমাদের এখানে মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান ইপি পার্টি আছেন। আমাদের সামনে প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্যার আছেন। তো প্রিয় উপস্থিতি, এবং এরই মাঝে আমার মাঝে উপস্থিত হয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম পরাগ। তো এই পর্যায়ে স্বাগত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ডাকসুর সাধারণ সম্পাদক এস এম পরাগ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ডাকসুর আয়োজনে যে সেমিনার, যেখানে 28 অক্টোবর নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সৌভাগ্যবান যে ডাকসুর আজকে আয়োজনে আমরা সকল মতে এবং সে সময়ে আওয়ামী লীগের রাজতন্ত্রের ব্যাপারে যারা কনসার্ন ছিলেন এবং লম্বা সময় আওয়ামী লীগের প্রেসিডেন্টের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতিনিধিদেরকে পেয়েছি অনেকেই, আলহামদুলিল্লাহ। তো বেশ কিছু অতিথি আসবার কথা ছিল, বিভিন্ন কারণে আসতে পারেন নাই। যারা আসছেন সবার প্রতি ডাকসুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমিও বক্তব্য শুনতে আসছি, মূলত বক্তব্য শুনতে আলোচকদের। শুধু আমার একটা অবজারভেশন শেয়ার করবো। আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর প্রথম টার্গেট করেছে, তাদের যে জার্নি স্টার্ট করা ফেস্টিভ্যালের টার্গেট করেছিল শিবিরের উপরে হামলা করা। সারা দেশে আমাদের অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করেছে এবং আহত করেছে, এবং তার লাস্ট অ্যাকশন ছিল অগাস্টের শুরুতে শিবিরকে নিষিদ্ধ করা। তো আমি এদিক থেকে প্রাউড ফিল করি যে ফেস্টিভ্যালে আওয়ামী লীগ তার ফেস্টিভ্যাল যাত্রার শুরুর দিন এবং তার সর্বশেষ পর্যন্ত যাকে তার প্রধানমন্ত্রী মনে করেছে, তাকে শিক্ষার্থীরা এখন ওয়েলকাম করেছে সব জায়গায়, সকল ক্যাম্পাসে। এবং আমার কাছে মনে হয় এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের যে সিরিয়াস বাসনা, প্রত্যাশা, যে আশা ছিল, সেটার কবর রচিত হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে। আওয়ামী লীগ যেভাবে চেয়েছে, যাকে শত্রু মনে করেছে, আওয়ামী লীগ যাকে হুমকি মনে করেছে, সে একদম প্রথম দিন থেকে 28 অক্টোবর 2006 থেকে এবং জুলাই আগস্টের নিষিদ্ধ যে প্রজ্ঞাপন, আর সেই ছাত্র সংগঠনকে এখন আমরা সকল ট্যাবু ভেঙে, সকল মিথ্যা অপপ্রচার শিক্ষার্থীরা ছুড়ে ফেলে দিয়ে এখন সত্যটাই জানতে পেরেছে। সেদিক থেকে শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা জানেন আজকে ডাকসুর পক্ষ থেকে অনেকগুলো আয়োজন হচ্ছে। দুটো হলে ফার্স্ট এইড ক্যাম্পেইন হচ্ছে, আজকে ফার্স্ট এইড ট্রেনিং হচ্ছে দুটো হলে। তারপর টিএসসি অডিটোরিয়ামে সকালবেলায় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, যেখানে পুরো টিএসসি হল ভর্তি নারী শিক্ষার্থীরা ছিল এবং তাদের জন্য চিকিৎসা বাবদ বিভিন্ন অফার ঘোষণা এবং তার টেস্ট সহ বিভিন্ন ফ্রি টেস্টের বিভিন্ন ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। এবার নানা কাজ চলছে আমাদের জন্য দোয়া চাই। আর 28 অক্টোবরের ব্যাপারে এবং পরবর্তী ব্যাপারে আমরা আরেকটা অবজারভেশন শেয়ার করবো। সেটা হচ্ছে 2013 সাল, 14 সাল, 15 সাল বিএনপি, জামাত সহ সকল সংগঠন যখন একসাথে, ছাত্র শিবির, ছাত্র দল সবাই মিলে যখন আন্দোলন করছে, তখন একটা পক্ষ সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল, একটা পক্ষ এই আন্দোলনকে দেখানোর চেষ্টা করেছিল এই আন্দোলনটা সন্ত্রাসী আন্দোলন, এই আন্দোলনটা ঠিক না, এই আন্দোলনটা ক্ষতিকর দেশের জন্য, এভাবে উপস্থাপন করেছিল এবং সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করেছিল। পরবর্তীতে 1.5 শতাধিক আসনে আওয়ামী লীগ বিনা নির্বাচনে তাদের আসন নিশ্চিত করে যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো, তখনও যখন আমার বিএনপি, জামাত সহ সবাই টানা দীর্ঘদিন আন্দোলন করলো, সেই আন্দোলনকে পর্যন্ত ক্রিমিনালাইজ করে তাদের ক্ষমতা দখলকে জাস্টিফাই করেছিল। যেই প্রতিনিধিরা, যে স্টেক হোল্ডাররা, যে নানা বুদ্ধিজীবী মহল্লা, তারা এখন রং বদলে আবারও চেষ্টা করছে আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার। তারা চেষ্টা করছে আমাদের মধ্যে নানা কিছু পুশ করার। কখনো কখনো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে আমরা লক্ষ্য করেছি, এই বিষ কখনো কখনো তারাও না বুঝে গ্রহণ করছেন।
এই পুশ করা বিভিন্ন বয়ান হয়তো আমাদের অন্যান্য নেতৃবৃন্দের হৃদয়ে কখনো কখনো দেখতে যাচ্ছে। আমরা অনুরোধ করবো, আমাদের থেকে বিনীত অনুরোধ থাকবে, আর যেসব জাতীয় নেতৃবৃন্দকে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, তারা অন্তত সে রং বদলানো মানুষগুলোর বয়ানের মধ্যে ঢুকে যায় না। অন্তত এই রং বদলানো মানুষগুলো, চিহ্নিত মানুষগুলো, চিহ্নিত স্টেক হোল্ডার গুলো, যারা আওয়ামী লীগকে গত 15 বছর জাস্টিফাই করেছে এবং তাদেরকে সবসময় ক্ষমতায় আসীন রাখতে সহযোগিতা করেছে, আর আমাদেরকে ভিকটিম বানাতে তাদের সকল মেকানিজম তারা এস্টাবলিশ করেছে, তাদেরকে এখন আবার ফ্লোর দিয়ে তাদের সেই ন্যারেটিভ গুলো গ্রহণ করে নিজেদের মধ্যে কখনোই দূরত্ব তৈরি সৃষ্টি করা, যেসব বিষয় উচিত না, যেসব বিষয় এঙ্গেজ হওয়া, এটা কখনোই কাম্য না। ইতিপূর্বে এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু অপ্রত্যাশিত আচরণ আমরা লক্ষ্য করেছি। আমরা আশা করব আমাদের সকল রাজনৈতিক সংগঠন এবং জাতীয় নেতৃবৃন্দ তার জায়গা থেকে দেশের প্রতি এবং সকলের প্রতি যে দায়িত্ব পালন করার কথা সেটা নিশ্চয়ই করবে। এই লগি বইটার এই লাশতন্ত্র এবং আমাদের ফেস্টিভ্যালের যে আলোচনা আজকে হচ্ছে সেখান থেকে শিক্ষা আমাদের থাকুক। আমি আজকে আলোচক এবং যারা উপস্থিত হয়েছে সবার প্রতি আবারও শ্রদ্ধা এবং সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা আমাদের এই শর্ট নোটিশের আয়োজনে সবাই এসেছেন, অংশগ্রহণ করেছেন এবং ডাকসুর জন্য দোয়া চাই, আমাদের জন্য দোয়া চাই, আমরা যাতে শিক্ষার্থীদের সে প্রতিনিধিত্ব শরীর করতে পারি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ভাইকে, এবং উনি আমাদের মাঝে এবং উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাঝে যে অনুরোধ রেখেছেন এক সুশৃঙ্খল এবং বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে। তো আমরা আশা করবো যে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেতন এবং প্রয়াস রাখবো। আর প্রিয় উপস্থিতি, আমরা যেমনটি বলছিলাম যে আজকে আমাদের এখানে উপস্থিত অতিথিবৃন্দের মাঝে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং সেই ভয়াবহ রোগী পরীক্ষার আঘাতে আহত হয়েছেন এমন ব্যক্তিবৃন্দ এবং অতিথিবৃন্দ আছেন। এই পর্যায়ে আমরা এমনই একজন অতিথির বক্তব্য শুনবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি, তাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদিত ছাত্র নেতা সাদিক কায়েম, আজকে এই আয়োজনের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের মধ্যে যে কয়জন ছাত্র নেতাকে আমরা সময় স্মরণ করি সেরকম একজন রুল কবির রিজভী, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ডাকসুর নেতৃবৃন্দ, গণমাধ্যমের ভাই বোনেরা এবং অভ্যাগত সুধীমণ্ডলী, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। 28 অক্টোবর একটা স্মৃতিময় দিন আমাদের অনেকের জীবনের জন্য। 28 অক্টোবর 2006, তখন আমি মাত্র কর্মজীবনে প্রবেশ করেছি। একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেলে চাকরি করতাম এবং পাশাপাশি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াতাম। আমি যে টেলিভিশনে চাকরি করতাম সেখানে একটা শর্ত দিয়েছিল আমার চাকরির জন্য, যেহেতু আমি একেবারে সিনিয়র নির্বাহী পদে কাজ করতাম সিসিও হিসেবে, ওনারা আমাকে শর্ত দিয়েছিলেন আমি যাতে কখনো কোনো রাজনৈতিক, জানতেন যে আমি রাজনীতি করি কিন্তু আমি যাতে রাজনীতির ব্যানারের সামনে না আসি, এই শর্তে আমাকে সেখানে আমি জয়েন করেছিলাম। 28 অক্টোবরে যেহেতু আমি আহত হয়েছিলাম, পত্রিকায় আমার ছবি এসেছিল আহত অবস্থায়। আমি ভাবলাম যে আমার তো চাকরি তো গেছে, আর চাকরি আর ফিরে পাবো না। কিন্তু আমি যখন হসপিটালে ভর্তি তখন আমি দেখলাম যে আমার টেলিভিশনের একদম শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা আমাকে দেখতে এসেছেন এবং ওনারা আমাকে এসে আমার প্রতি সহমর্মিতা জানিয়েছেন। কিন্তু আমি ওনাদেরকে বলেছি যে আমি সরি, আমি যেহেতু আপনাদের শর্ত ভঙ্গ করেছি সুতরাং আমি আর আপনাদের সেখানে কন্টিনিউ করবো না। তো 28 অক্টোবর, যেটা জাহিদুর রহমান একটু আগে বলছিলেন যে ঈদ শেষ হয়েছে মাত্র, কিন্তু খুব তোড়জোড় ছিল, যে রমরমা একটা প্রস্তুতি আওয়ামী লীগ নিয়েছিল। এবং আমার বাসা ছিল লালমাটিয়া। আমি যখন লালমাটিয়া থেকে সকালবেলা রওনা হলাম পল্টনের দিকে, আমাদের মিছিল করে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে হঠাৎ খবর দেওয়া হলো যাতে আমি একটু আগে ভাগে যাই। আমরা মিছিলের প্রস্তুতিও রাখলাম, কিন্তু আমি একা রওনা হলাম। যাওয়ার সময় আমি দেখলাম যে কোনো গাড়ি ঘোড়া নাই, আমি একটা ভ্যানে করে উঠলাম। যেতে যেতে অন্তত আমি 10 জায়গায় আওয়ামী লীগের রমরমা প্রস্তুতি দেখলাম, ব্যাপক প্রস্তুতি। পল্টনে যাওয়ার পরে দেখলাম যে সেদিনকার আমরা যারা একটা সমাবেশের আয়োজন করেছিলাম, এই যে
বায়তুল মোকাররমের উত্তর গেটে, সেখানে খুব বেশি না, অন্তত 500-700 লোক হবে। তখনই আমি সিনিয়র নেতৃবৃন্দকে জানালাম যে আজকের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। আমি শুধু একটা রাস্তায় এসে যে পরিমাণ প্রস্তুতি দেখেছি, তাহলে ঢাকা পুরো পরিস্থিতি কত ভয়ানক হতে পারে। যাই হোক, 28 অক্টোবর নিয়ে আমি আমার দুটো লেখা ছাত্র সংবাদে লিখেছিলাম, পর্যালোচনামূলক লেখা। আমি ভেবেছিলাম এগুলো ছাপানো হবে না। একটা সাহস করে সম্পাদক ছাপিয়েছিলেন, আর একটা অনেক এডিট করে ছাপানো হয়েছিল। আমার অনেক কথায় কিছু তিক্ত পর্যালোচনা আসতে পারে। একটা রাজনৈতিক দল পর্যালোচনা এই ডাকসুর বিজয় এবং ডাকসুর বর্তমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ, এই জিনিসটা যত পিওরলি পর্যালোচনা করা যাবে তত ডাকসু তার সঠিক কার্যক্রম রাখতে পারবে। সেদিন আমার কাছে যেটা মনে হয়েছে যে আওয়ামী লীগের একটা প্রেসিডেন্ট চরিত্র, এটা 75 সালে চিহ্নিত করে দিয়েছে। 2006 সালের 28 অক্টোবর সেটা নতুন করে তার প্রজেকশন স্টার্টিং লাইন। আওয়ামী লীগ যে কত নৃশংস হতে পারে, কত ভয়ানক রকমের অত্যাচার করতে পারে, মানবিক মর্যাদা কত নিকৃষ্টভাবে ভুলণ্ঠিত করতে পারে, তার প্রত্যেকটি প্রমাণ 28 অক্টোবর 2006 পরতে পরতে রয়েছে। আমি সেখানে দেখি আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ, আর উল্টো দিকে দেখি জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের। সেদিন শফিকুল ইসলাম মাসুদ ছিল কেন্দ্রীয় সভাপতি, জাহিদুর রহমান ছিলেন সেক্রেটারি জেনারেল, এবং জামাতের সকল কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। আমি জামাতের নেতাদের দেখি সেটা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা ঘাটতি হিসেবে দেখি। আরেকটা জিনিস দেখি, এখানে রিজভী ভাই হয়তো মন খারাপ করতে পারেন, সেটা হচ্ছে জামাত এবং বিএনপি যে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা, আমি দেখি তাদের বন্ধুত্বের বন্ধন যে কত শিথিল। আপনারা একটা কথা জানেন, আমাদের সমাজে প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয়, কিন্তু জামাত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন, কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন না। যারা ঠিক বলছেন তাদের জন্য আমি একটা উদাহরণ দিই। এই 2023 সালে এসে যে 28 অক্টোবর হয়েছে, যারা এখানে সিনিয়র আছেন তারা বুঝবেন। 28 অক্টোবরে বিএনপির মিটিং আক্রান্ত হয়েছে, পাশে কিন্তু জামাতের মিটিং ছিল। তখন কিন্তু অনেকে বলেছিল যে জামাতের লোকেরা যদি একটু আগায় আসতো তাহলে তার কিছুটা প্রতিরোধ গড়ে তোলা যায়, কিন্তু সেদিন জামাত নিশ্চিন্তে মিটিং করে গেছে, কিন্তু বিএনপির মিটিং সহ অন্যান্য আমরা যারা ছিলাম তাদের অফিস এবং মিটিং আক্রান্ত হয়েছে। এবার ঠিক বলবেন না? তাহলে আপনি দেখেন, যখন জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, বিএনপির কোন প্রতিবাদ কি আপনারা দেখেছেন? যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, জামাত বা ছাত্র শিবিরের কোন মিছিল কি দেখেছেন? আচ্ছা, ওই কোনায় যারা বসেছে তারা দেখেছে, ঠিক আছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি চাই এই ধরনের রেসপন্ডিং ডিসকাশন হোক, কারণ 28 অক্টোবর নিয়ে শুধু আবেগের ফুলঝুরি হবে তা না, এটা আমাদের একটা রাজনৈতিক পর্যালোচনার বিষয় হওয়া উচিত। জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফ্যাসিবাদের পরাজয় হয়েছে। যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে, ফ্যাসিবাদের চরম প্রকাশ ঘটেছে। ইতিহাস ঘুরে প্রত্যেক পাতায় পাতায় এটা আপনারা দেখতে পাবেন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি সেই শহীদদের আজকে শ্রদ্ধা করে স্মরণ করি, যে যারা সেদিন অকাতরে অত্যন্ত নির্মমভাবে নিহত হয়েছিলেন। আমরা যারা নানাভাবে আহত হয়েছিলাম, আমাদেরও মৃত্যু হতে পারত, কিন্তু অলৌকিকভাবে আমরা হয়তো অনেকে বেঁচে গেছি। সুতরাং এই যে
বারবার আমাদের কাছে অনৈক্য এবং অনৈক্যের প্রেক্ষিতে একটা রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হচ্ছে, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেটা থেকে শিক্ষা যদি আমরা না নিই, অনেকগুলো 28 অক্টোবর আসবে, অনেকগুলো 5ই আগস্ট আসবে, অনেকগুলো জুলাই বিপ্লব হবে, কিন্তু ঘুরে ফিরে আমরা আবার আগের জায়গায় চলে যাব। সুতরাং আমি যেটা মনে করি যে 28 অক্টোবর যথেষ্ট। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদী দল, মানবতা বিরোধী দল হিসেবে ঘোষণা করার জন্য 28 অক্টোবর যথেষ্ট। আমরা আজকে বিশ্বের সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ সবাইকে বলবো, আওয়ামী লীগকে শুধু বাংলাদেশে না, দেখেন একজন বিচারকের ছেলে যদি খুনি হয়, সেই বিচারপতি কি সেই ছেলেকে খুনের রায় দেয় না, ফাঁসির বিচার দেয় না? তিনি কি তার সন্তান হিসেবে দেন না খুনি হিসেবে দেন? খুনি হিসেবে দেন। একজন ওসি তার সন্তান যদি চুরি করে তাকে গ্রেফতার করতে বাধ্য না? তিনি কেন করেন? সন্তান হিসেবে না, একজন চোর হিসেবে। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল হতে পারে না যে প্রকাশ্য দিবালোকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারতে পারে, যে মানুষকে মেরে পুড়িয়ে দিতে পারে, যে মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করতে পারে আঘাত করে, সে আর কিছু হোক, সে মনুষ্যত্ব তার মধ্যে থাকতে পারে না। অতএব আমরা আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ দল হিসেবে, সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি, রাজনৈতিক দল হিসেবে না। আমি আজকে শেষ কথা এটাই বলবো যে আজকে দেশ একটা সংকটের মধ্যে আছে। এই সংকট সমাধানের জন্য আমরা এখন সবাই নির্বাচন নিয়ে ভাবছি, কে কত সিট পাবো সেটা নিয়ে ভাবছি। অথচ নির্বাচন মানে কি শুধুই ক্ষমতা বদল? ক্ষমতা বদল যদি হয়, ক্ষমতা তো বদল হয়ে গেছে। আজকে যে এখানে মিটিং করছি আমরা, এটা কি ক্ষমতা বদলের চিহ্ন না? এটা কি ক্ষমতা বদলের প্রকাশ না? এখন ক্ষমতা এসেছে আমাদের 8, 10টা, 20টা, 30টা দলের হাতে। এখন নির্বাচন করতে চাচ্ছেন, ক্ষমতাটা কার হাতে যাবে? বিএনপির হাতে না জামাতের হাতে না এনসিপির হাতে? এই জন্য কি আমরা নির্বাচন চাই? বলেন, আপনারা চান যে ক্ষমতা 30 জনের কাছে আছে, ক্ষমতাটা ঠেলে রুহুল কবির রিজভীর হাতে দিয়ে দিব, অথবা জাহিদুর রহমান চলে গেছে, ঠিক আছে, নাকি আমাদের আদিবরা আছে ওদেরকে দিয়ে এই জন্য কি নির্বাচন চান আপনারা? আমরা বাংলাদেশের একটা বদলের নির্বাচন চাই, আমরা বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবার নির্বাচন চাই। সুতরাং যারা বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার কথা বলবেন, আজকে তরুণদেরকে শপথ নিতে হবে আমরা তাদেরকে ভোট দেব। যারা বাংলাদেশকে পরিবর্তনের রূপরেখা দিবেন, নতুন করে আর কোনো 28 অক্টোবর হবে না মর্মে অঙ্গীকার করবেন, আমরা তরুণ প্রজন্ম, প্রবীণ প্রজন্ম সবাই মিলে তাদেরকে ভোট দিব। এই হোক আজকের 28 অক্টোবর স্মরণের শিক্ষা এবং অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি মুজিবুর রহমান মঞ্জু ভাইকে, চেয়ারম্যান এবি পার্টি। উনি আমাদের শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের মাঝে ঐক্যবদ্ধ করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের মাঝে বুনে দিয়েছেন। তো আমরা আশা করবো আমরা উপস্থিত শিক্ষার্থীরা এবং মিডিয়া কর্মী থ্রুতে সারা বাংলাদেশে এই মেসেজটি পৌঁছে যাবে আশা করবো। আর প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে হয়তো খেয়াল করেছেন আমাদের আজকের আয়োজনে বেশ কিছু শহীদ পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের আয়োজনের পক্ষ থেকে আমরা প্রত্যেকে তাদেরকে আন্তরিক অভিবাদন এবং সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা শিক্ষক প্রতিনিধিবৃন্দের কথা শুনবো। এই পর্যায়ে প্রথমে বক্তৃতা নিয়ে আসছেন প্রফেসর মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব, সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য প্রদান করছেন প্রফেসর মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব, সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ উপস্থাপক। একটু কারেকশন করে নিচ্ছি, এই নামটার জন্য আমাকে অনেক সময় জবাবদিহি করতে হয়। আসলে আমি মহিউদ্দিন আহমেদ না, আমি মোহাম্মদ মহিউদ্দিন। আমি যত নির্বাচনে দাঁড়িয়েছি আমাকে প্রণাম দিতে হতো মহিউদ্দিন আহমেদকে। আসলে আমি মহিউদ্দিন আহমেদ না, there was a মহিউদ্দিন আহমেদ who is suspended now or forced leave, so আমি মোহাম্মদ মহিউদ্দিন। আজকের ডাকসু কর্তৃক আয়োজিত 28 অক্টোবর প্রেক্ষিতে এই শীর্ষক আলোচনা সভার উপস্থিত ডাকসুর ভিপি আমাদের স্নেহের সাদিক সাহেব, আমি জিএস ফরহাদ আছে, আলোচক হিসাবে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপস্থিত আছেন আমার সিনিয়র কলিগ, আমার স্যার
আতাউর রহমান বিশ্বাস স্যার, আমি আর সবার নাম জানি না, তবে মঞ্জু ভাই আছেন উপস্থিত, এমনি আদিব আছে, সম্ভবত আদিব এক সময় আমি জানি ওর সাথে স্মৃতি আছে, ভুলে গেছে। সবাইকে আমি সাধুবাদ জানাই রাষ্ট্রকে এইরকম একটা টাইটেল নিয়ে আসার জন্য, কারণ আমরা হয়তো বা জেনেটিক্যালি অথবা কোনো কারণে আমরা কিন্তু খুব কোনো স্মৃতি খুব কম থাকে, কারণ সবচেয়ে রিসেন্ট করে মনে থাকে 28শে অক্টোবর 2006 সাল। এটা হয়তো বা এই প্রজন্ম তো হয়তো জানে না, আমরা যারা তখন শিক্ষা জীবন শেষ করে চাকরিতে জয়েন করেছি আমরা জানি কি হয়েছিল। সুতরাং সেই এরকম আলোচনা আওয়ামী ফেসিবাদের যে এই সন্ত্রাস, এগুলো যদি যত বারবার প্রোগ্রামে আসবে, নতুন প্রজন্ম জানবে এবং কিছুটা হলেও মানুষ স্মৃতিতে নিয়ে আসবে যে তারা কি হতে পারে। আমি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমি ডাক্তারকে অভিনন্দন জানাচ্ছি এই আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য। একই সাথে আমরা ফর্মাল একটা অনুষ্ঠানে আজকে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আসলাম। আমি ডাকসুর নবনির্বাচিত ডাকসুর পুরো ফোরামকে আমি অভিনন্দন জানাই শিক্ষকদের পক্ষ থেকে। আমরা শিক্ষক হিসাবে আমার ছাত্রের অধিকার নিয়ে যারা কাজ করবে, ছাত্রের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে, আমরা শিক্ষক হিসেবে তাদের সাথে সবাই আছি, ভবিষ্যতে থাকবো। এবং কয়েকটা জিনিস আমি রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই তাদের মতো করে বক্তব্য দিবেন। আমি শুধুমাত্র এই ফোরামের এই সুযোগটা নিচ্ছি। আমি এখানে আমার আসার কথা না, আমার দলের আহ্বায়ক মোর্শেদ খান ওনার আসার কথা, বাট আমি সাডেনলি আমাকে বলেছে যে প্রেজেন্ট শিক্ষক কমিউনিটি, therefore I'm here. লাস্ট যদি আমি 17 বছরের কথা বলি, এখানে আমার অনেক সহকর্মী আছে, সবাই এফেক্টেড। আমরা লাস্ট 24 সালে ইফতার পার্টি করতে পারিনি, করতে বাধাগ্রস্ত হয়েছি কলা ভবনের লাউঞ্জে। আমাকে সব গুটিয়ে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে আবার সেগুলো ওপেন করেছি। এটা ছিল একদম লাস্ট 24 সালের ইফতার পার্টির কথা। আমি যদি 24-এর আগের কথা বলি, রিজভি এখানে আছে, ওবায়দ স্যার ক্লাবের সভাপতি, ভাগ্যক্রমে আমি ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলাম। শুধুমাত্র বলছে যে আমি একটু ক্লাবে আসবো, তার তো 11টার দিকে রিজভি আসলো, একটু ডিনারের আয়োজন করলাম আমরা কয়েকজন মাত্র। কথা হলো কি, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, ওবায়দ আসতে বলেছে, ওবায়দের বিরুদ্ধে তদন্ত কমিটি হলো, কারণ ওবায়দকে হিউমিলেট করতে পারলে পুরা এমপি গ্রুপকে হিউমিলেট করা যাবে। ভাগ্যক্রমে আমি তো তদন্ত কমিটি ছিলাম এবং তার কথা ছিল যে যেহেতু ওবায়দ স্যার তখন ছিল 7 দিন মাত্র বাকি ছিল তার চেয়ারম্যানশিপ, ওদের উদ্দেশ্য ছিল 7 দিন, একদিন আগেও যদি বরখাস্ত করতে পারে তাহলে একটা মোরাল ভিক্টরি তারা নেবে। আবার আমরা যারা তখন এই আমাদের ছাত্ররা যেভাবেই হোক, আমার বিভিন্ন ছাত্র সংগঠনের ক্যাম্পাসে তো আসতে পারেনি, আমাদের তখন খুবই খারাপ লাগতো। আমরা ছিলাম ক্যাম্পাসে, কিন্তু আমার ছাত্র সংগঠনের কোনো ছাত্র সংগঠনের বিরোধী ছাত্র সংগঠনের কোনো কর্মী ক্লাসে আসতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি। আমরা শিক্ষকরা সেই অনুধাবন থেকে এই ছাত্রদের জন্য ক্ষতিপূরণ যাতে তারা পায় ইন টার্মস অফ একাডেমিক, আমরা কিন্তু তাদের সুযোগটা দিচ্ছি এবং সেটা নিশ্চয়ই যেসব আমার ছাত্ররা অনেকদিন ক্লাস করতে পারেনি তাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্টে তাদের শিক্ষা জীবন যেন বাকিটুকু শেষ করতে পারে সেই ব্যবস্থা আমরা প্রশাসনের সাথে আলাপ করে আমরা করেছি। আমরা এই ছাত্রদের জন্য আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের শিক্ষক জায়গা থেকে সম্ভব। আমি মঞ্জুবের মধ্যে একটুই বলবো, আপনাদের স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে এসে একটা জায়গায় ঐক্যবদ্ধ আপনাদের থাকতেই হবে, সেটা হলো আওয়ামীদের বিরুদ্ধে। এই জায়গাটা যদি আপনাদের ভুলের কারণে অথবা আপনাদের পারস্পরিক বিরোধের কারণে আবার যদি তাদের ফিরে আসার কোন রকম সুযোগ সৃষ্টি হয়, এটা অ্যাফোর্ড করার ক্ষমতা আর কিন্তু বাংলাদেশের নাই। এইটা যেটা গেছে, ভবিষ্যতে একটা জায়গায় ইস্পাত কঠিন আমাদের ঐক্য থাকতে হবে, আওয়ামী ফেসিবাদ এই দেশে যেন আর প্রতিষ্ঠিত না হতে পারে। সেটা আমাদের ছাত্র সংগঠন, সেটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের এই জিনিস সবচেয়ে আগে দেখতে হবে। আমাদের পারস্পরিক প্রতিযোগিতা থাকবে, বাট সমালোচনা থাকবে, কিন্তু ওই জায়গাটায় আমাদের বিচ্যুত হয়ে চলবে না। যারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে আমি তাদেরকে উপদেশ হিসাব বলবো, শিক্ষক হিসাবে যার দায়িত্ব তার কিন্তু রেসপন্সিবিলিটি থাকার সাথে সাথে তার সহনশীল হতে হবে। অনেক সমালোচনা আসবে, আবার আমার রিয়াকশনটাও কিন্তু অন্যদের দেখে না, আমার রিয়াকশনটাও করতে হবে কিন্তু
আমার কথা বিবেচনা করে, কারণ আমি এখন দায়িত্বে আছি। সুতরাং আপনারা ভালো কাজ করবেন, একই সাথে আপনাদের আদর্শিক জায়গাও যেমন থাকবে এবং আপনাদের অন্যান্য যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আপনাদের পারস্পরিক আলোচনা, সেটাও আপনারা সেইভাবে করবেন যাতে আমরা শিক্ষক হিসেবে আপনাদেরকে সাধুবাদ জানাতে পারি। এবং আমরা আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এই শিক্ষার্থী, শিক্ষক, এদের সব মিলিয়ে আমরা একটা ফ্যামিলি। আমরা বিশেষ স্ট্যাটাসের জন্য যেমন আমরা দাবি জানাচ্ছি, সেই দাবির মধ্যে কিন্তু একটা বড় চ্যাপ্টার আছে আমার ছাত্র, আমার অ্যালামনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাস করার পরে যেন এক বিশেষ স্ট্যাটাসের সুবিধা ভোগ করতে পারে, আমার অ্যালামনাইরা যেন সুবিধা ভোগ করতে পারে। এটা নট যে শুধুমাত্র আমরা শিক্ষকদের জন্য চাচ্ছি, পুরো কমিউনিটির জন্য আমরা চাচ্ছি। সেই দাবির সাথেও আমি আমাদের ছাত্রদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাবো। পরিশেষে আমি ডাকসু এই আজকের আয়োজনকে আবারও আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের দল বলতে শিক্ষক দল, আমাদের শিক্ষক, আমাদের পুরাণ এবং সর্বোপরি আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে এরকম প্রোগ্রাম করতে হবে যাতে আওয়ামী ফ্যাসিবাদের বিপক্ষে এই স্মৃতিগুলো আমাদের স্মৃতিচারণ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারের প্রতি। স্যার আমাদের আজকের আয়োজনে একাত্মতা পোষণ করেছেন এবং আমাদের শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের কাছে উনি বিশেষ করে দাবি রেখেছেন। তো আমরা আশা করবো আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ তার সচেষ্ট থাকবেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা চলে যাব বক্তব্যে। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর আতাউর রহমান বিশ্বাস, আহ্বায়ক ইউনিভার্সিটি টিচার্স লিগ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করছেন ইউনিভার্সিটি টিচার্স লিগের আহ্বায়ক প্রফেসর আতাউর রহমান বিশ্বাস। ধন্যবাদ অনুষ্ঠানের সঞ্চালক। ডাকসু কর্তৃক আয়োজিত 28 অক্টোবরের ঘটনার স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ, বিএনপির যুগ্ম আহ্বায়ক সিনিয়র রুহুল কবির রিজভী, এবি পার্টির সভাপতি, এনসিপির দলের নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সুধী মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি এখানে উপস্থিত আছেন। ডাকসু আয়োজন করেছে অনুষ্ঠান, এই জন্য ডাকসুকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ডাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী যে বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, ওই বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম সমসাময়িককালে। উনি ভিপি হয়েছেন, আমি ভোট দিতে পারিনি, কারণ তখন আমি ছাত্র নেই। কিন্তু ওই প্যানেলের রিজভী হারুন পরিষদের, হারুনের বাড়ি যে জেলায়, আমার বাড়ি সেই জেলায়, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিপরীতে মুন্নাবাবু পরিষদের যিনি জিএস হয়েছিলেন, তিনি আজকে বিচারপতি। আবার আরো অনেক পরিচয় আছে, সেগুলোর বাইরে আজকের অনুষ্ঠান যে ঘটনাকে কেন্দ্র করে, আজ থেকে 19 বছর আগে 2006 সালের 28 অক্টোবর লগি বইছার যে তাণ্ডব লীলা ঘটেছিল, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা এত মর্মান্তিক, এত বেশি শোকাবহ, যা ভাষায় বর্ণনা করা যায় না। সেখানে শুরু, পরিসমাপ্তি ঘটেছে 36শে জুলাই, 5ই আগস্ট, বর্ষা বিপ্লব, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এর মাঝখানে যে সময়, যেখানে ছিলেন, যারা যে কর্মে ছিলেন, এই 15 বছরে বা 16 বছরে 1,34,000 মামলা
60 লক্ষ আসামি, 1 কোটি লোক নির্বিঘ্নে বাসা বাড়ি নিজের অবস্থানে থাকতে পারেনি। এই পরিবেশের পরিসমাপ্তি ঘটেছে 36শে জুলাই। এই জুলাইয়ের উত্তর নির্বাচন হয়েছে ডাকসুতে। আমি বলেছিলাম ডাকসু নির্বাচন হলে জাতীয় নির্বাচন হবে, ডাকসু না হলে জাতীয় নির্বাচন নাও হতে পারে। এই পরিবেশ কি এখন সেরকম দেখা যায়? 1 বছর পূর্তিতে জুলাইয়ের আমার বিভাগ থেকে একটা অনুষ্ঠান আমি করেছিলাম। 15ই জুলাই থেকে শুরু, 5ই আগস্টের সমাপ্তি। 18ই জুলাই আমরা প্রথম অপরাজয় বাংলার পদদেশে দাঁড়িয়েছিলাম শিক্ষক সমাজ। আবু সাঈদের মৃত্যুদিন, শহীদ দিবস। কিন্তু 36শে জুলাই, 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থান, বিপ্লব, বর্ষা বিপ্লব, কি নামে এটাকে অবহিত করেছেন? 1 বছরের মাথায় এসে দেখা গেল ছাত্র গণ অভ্যুত্থান থেকে হয়েছে গণ অভ্যুত্থান। তো ছাত্র গেল কোথায়? এর জবাব কে দিবে? আবু সাঈদের প্রথম মৃত্যু যদি শহীদ দিবস হয় রাষ্ট্রীয়ভাবে, ছাত্র গণ অভ্যুত্থানকে অভ্যুত্থান বানালো কারা? রাষ্ট্র, সরকার। যেই সরকার এখন ক্ষমতায় আছেন, যে নামে তাকে ডাকুন না কেন, তারা ছাত্রকে কোথায় পাঠালো? ছাত্র গণ অভ্যুত্থান থেকে শুধু গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থান কি 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, নাকি 24-এর? কি সব যে দেশ থেকে পালিয়ে যায় তার নাম তো বিপ্লব হওয়ার কথা। ছাত্র গণ অভ্যুত্থান থেকে ছাত্রকে বাদ দিয়ে দিলেন, শুধু অভ্যুত্থান। যেই ছাত্ররা 24শে জুলাইয়ের নেতৃত্ব দিল, এটাকে এত ভাগাভাগি করলো কারা? কার কতটুকু অবদান? নেতৃত্বের মেপে এটা ভাগ করে দেবেন যে এটা তোমার, 20% তোমার, 20% তোমার, আর আমি হলাম মাস্টার মাইন্ড, আমি হলাম প্রডিউসার, আমি ডাইরেক্টর। এই বিভেদ যে তৈরি হয়েছে 1 বছরের মধ্যে, যার পরিণতি দেখে কোনো জায়গায় ঐক্যমত হচ্ছে না। ফ্যাসিস্টের বিরুদ্ধেও একমত না হলে যা হবার তার নমুনা কি? রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো, অন্যান্য পেশাজীবী সংগঠনগুলো দেখতে পায় না? এর পরিণতি কি হবে? দেশ বিদেশ থেকে বুদ্ধিজীবী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে হুঙ্কার দেয়, বিবৃতি দেয়। এরপরও আমরা বলি আমরা বিপ্লবের ভাগিদার, অংশীদার, বন্টনকারী। আমি যা বলতে চাচ্ছি সেটি অনুধাবন করে রাজনৈতিক দলগুলো যদি সামনের দিকে এগোয়, তাহলেই এদেশের যে কাঙ্ক্ষিত বিপ্লব বা অভ্যুত্থানের ফল এদেশে আসতে পারে, নতুবা নয়। 1 বছরের মাথায় আমি একটি স্লোগান ছাত্রদের সমাবেশে দিয়েছিলাম, উন্নয়ন, 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 নির্বাচন, 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 কবে কবে কবে, হবে হবে হবে। এখন হচ্ছে কিভাবে কিভাবে কিভাবে। এরপরে আর কিছু বলার প্রয়োজন আছে? সবাই ভালো থাকবেন। আগামীর দিনগুলো আমাদের জন্য সুখী সমৃদ্ধি এক বাংলাদেশ হোক, এই পথে আমরা সবাই এগোই। আমাদের শত্রুকে, বহিঃশত্রুকে নিজ ঘরে কে বিভীষণ এটা জানার চেষ্টা করি। না হলে সামনের দিনগুলোতে যেই 1 ধাপ আগাবো, পরে 10 ধাপ পিছাবো। এটিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আগামীর দিনগুলোতে চলা উচিত।
ডাকসু যে আয়োজন করেছে, এই ধরনের আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেসব প্রতিশ্রুতি দিয়ে ডাকসু দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে দেশের ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ মনে করে, এই কর্মসূচির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, অন্যদের প্রতি সহমর্মিতা এবং গণতান্ত্রিক যে স্পেস, এটি রেখেই কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। নইলে অনেক কিছুতে বিতর্কের জন্ম দিলে আমরা চাই না। বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ তৈরি হয়েছে, অনেকে মনে করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বর্গভূমি। এই স্বর্গভূমি যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কোথায় যাব? কি মুসিবত! বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী শ্রেণীর লোকদের বিবৃতি, কথাবার্তা, এটা শুনলে মনে হয় আমরা কি বাংলাদেশে আছি? এগুলো দিয়ে শুধুমাত্র আমরা আফসোসই করতে পারি। হুমায়ুন আহমেদের বইয়ে এই ধরনের কথা বলা হয়েছে, বড়ই আফসোসের বিষয়, বড় তাজ্জবের বিষয়। এগুলো বলে আমাদের দুঃখের কথা হয়তো এরকম পরিবেশে বলা যেতে পারে, তার সমাধান কি সেগুলো চিন্তা ভাবনা করেই আগামীর দিনে ডাকসু নেতৃবৃন্দ তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। এ ধরনের অনুষ্ঠান করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য ডাকসু নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ইউনিভার্সিটি টিচার্স লিঙ্কের আহ্বায়ক সম্মানিত প্রফেসর আতাউর রহমান বিশ্বাস স্যারকে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এই পর্যায়ে আমাদের মাঝে বেশ কিছু শহীদ ভাইদের পরিবারের সদস্য উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আজকের আয়োজনের পক্ষ থেকে তাদেরকে সালাম বিনিময়ের জন্য আমাদের মঞ্চে বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে মঞ্চে আসছেন শহীদ সাইফুল্লাহ ভাইয়ের বড় ভাই শামসুল আলম, আমাদের প্রতি সালাম জ্ঞাপন করছেন শহীদ সাইফুল্লাহ ভাইয়ের বড় ভাই শামসুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতিকে এই সভায় উপস্থাপনা করেছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সালাম জ্ঞাপনের জন্য মঞ্চে আসছেন শহীদ হাফেজ শিপন ভাইয়ের সম্মানিত পিতা তাজুল ইসলাম। এ পর্যায়ে মঞ্চে আসছেন শহীদ হাফেজ শিপন ভাইয়ের সম্মানিত পিতা তাজুল ইসলাম। অধ্যকার শোক সভার ডাকসুর সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি নিখিলের একমাত্র শাসক মালিক, যিনি তো অবশ্যই জ্ঞান ক্ষমতা বিশাল প্রচার করছেন, সেই মহান প্রভুর আমাদের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এখানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সময় কম, কথা বেশি, এই আমাদের পরিস্থিতি। অনেক কথা আছে, বলার সময় নেই, আশ্রম করা হয়নি। এখন আমি একটা কথা বলবো, 28 লক্ষ কথা শুনি আমার মনে পর্বতা থাকে না, মনে অশান্তি লাগে। আমার ছেলে শহীদ আমিন গোলাম বেশি হাফে ছিল, ওনাকে লোকে দিয়া বটে দিয়া বাড়িয়ে প্রত্যেকটা দাঁত ঘুরে ঘুরে বাড়ি বলছে, যা পিঁপড়ে দিয়ে আসে ভাড়া দিব। এই কথা শেষ জায়গায় অবস্থা আমাদের মনে অশান্তি পেয়েছে। আমার ছেলে শহীদ আমিন মাদ্রাসা পাশ করে তামিল মিলা মাদ্রাসায় ভর্তি হয়েছে, ওখানে সে দাখিল স্ট্যান্ড করছে, ওখান থেকে সে তার সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হবে, ঢাকা কলেজের সেকেন্ড ইয়ার ছিল পদার্থ বিজ্ঞানে। মৃত্যু যেদিকে হয় 28 অক্টোবর দিন, আমরা 5টা মাধ্যমের পড়তে ফোন করতেছি, সবারই ফোন করি, কেউ বলে এই দেখছি, কেউ বলে দেখি নাই, সঠিক কোনো পাই না। পরে আমার ছেলে ডাক্তার মামুন, আমার ছেলে ইঞ্জিনিয়ার সুজন, 2 ভাই গেল, গিয়া দেখেন না নাই, ঢাকা মেডিকেলও গিয়া পায় না। পরে মর্গে আমার বড় ছেলে ডাক্তার কাট দিয়েছে যে আমি এই কলেজের ছাত্র। এই তখন এই মেডিকেলের ছাত্র বলার পরে তোর মর্গে লাগিয়ে দিয়েছে, গিয়া দেয় আমার ছেলের জীবন একটা দাঁতু নাই, কি অবস্থা দেখলে সিরিয়াস লেগে যায়। তারপরে তার যে বাড়িতে হলো কি সিরিয়াস অবস্থা। এই যে অবস্থা, এই যে মিটিং করা হয়েছে, আমি শিবিরকে অনুরোধ ধন্যবাদ জানাই, আমার দিকে যে সম্মান দিয়ে আনা হয়েছে যেভাবে বলা হয়েছে, কিন্তু আমি সর্বদা আসতে পারি। আমি শিবিরকে বলবো, যতদিন বলছি এদেশে বাংলার বুকে
দেখে যদি এই দেশে কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের জন্য শিপন শহীদ হয়েছে, কোরআনের দিন মাসুম শহীদ হয়েছে। কোরআন অর্থ কি? বিশ্বের সর্বস্ব মহিমত বরকত আল্লাহ। কোরআন হলো মুসলমানদের শাসনতন্ত্র। কোরআনের বিরুদ্ধে দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, ব্যক্তি চলবে। এই কোরআন যদি মতো এই দেশে কায়েম না হবে, এই দেশে কোরআনের যতদিন মসজিদে না বসবে, অতি মধ্যে আমি বলবো আমার শিবিরকে এই সংগ্রাম করে চালাই দেবে। যতদিন মধ্যে কোরআন বসবে, যতদিন মধ্যে কোরআন রাজ কায়েম হবে, এই পর তাদের সংগ্রাম শেষ হবে। এই বলি আমার মত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং মোবারক জ্ঞাপন করছি শহীদ শিপনের সম্মানিত পিতা তাজুল ইসলামকে। সম্মানিত উপস্থিতি, এসব শহীদ পিতাদের আর্তনাদ আমাদের আগামী বাংলাদেশ বিনির্মাণের অন্যতম পুঁজি হিসেবে থাকবে বলে আমরা বিবেচনা করি। প্রিয় উপস্থিতি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে এসেছি। এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথি এবং প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্যার, সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সাবেক ভিপি রাকসু, এ পর্যায়ে মঞ্চে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্যারকে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সভাপতি, বাংলাদেশের প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কাইয়ুম, এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই শোকাবহ দিন, এটা নিশ্চিতভাবে বলবার নয়, আমাদের মনে এখনো জাগরণ হয়ে আছে। যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ছাত্র, তাদের হয়তো মনে নেই, তারা তখন অল্প বয়স, হয়তো সংবাদপত্র পড়ার বা টেলিভিশন দেখার বয়স হয়নি। তারা এই নিষ্ঠুর নারকীয়তার যে দৃশ্য আমরা দেখেছি, সেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। এখানে তৎকালীন যে জোট, 4 দলীয় জোটের যে সরকার ছিল বটে, এখানে কিছু কথাও এসছে। আমি সব মিলিয়ে বলতে চাই, ওই দিন কিন্তু শেষ দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন পদত্যাগ করার জন্য, ক্যাবিনেট সহ ক্যাবিনেটের মতামত দিয়ে মিটিং করে। 4 দলীয় জোটের অন্তর্ভুক্ত যারা মন্ত্রী, সবাইকে নিয়েই তো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এটা এমন দেশ, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, গঠনের 1 সপ্তাহ আগে থেকে প্রশাসন আর কাজ করে না, সরকারের কথায় আর কাজ করে না। তখন আমরা নিজের চোখেই এটা দেখছি অনেক ঘটনা। একজন ক্যাবিনেট মন্ত্রী নির্দেশ দিচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি। তারা মনে করছে সামনে কারা ক্ষমতায় আসবে, আমার চাকরি থাকবে কি থাকবে না, এই আশঙ্কায় আইন শৃঙ্খলার প্রয়োগ করার জন্য তাদের যে অথরিটি, কর্তৃত্ব, সেই কর্তৃত্ব তারা প্রয়োগ করতে চায় না। আর ওই দিন হচ্ছে শেষ দিন সরকারের। আরো তো খারাপ অবস্থা। এদিকে 14 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয়, তাদের যে তাণ্ডব, রক্তাক্ত তাণ্ডব সর্বত্র। এবং আপনাদের হয়তো মনে আছে, মনে করিয়ে দিই, বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দলের তখন সভাপতির নাম লালটু, শাহাবুদ্দিন লালটু। ও তার দেশের বাড়ি থেকে ঢাকায় আসছে, রাস্তার মধ্যে পেয়ে গেছে 14 দলীয় তাদের কর্মীরা। এমন খেলন প্রহার করেছে। আমাদের সময়, আমরা যখন ছাত্র রাজনীতি করি, ধরুন সেই 80-র দশকে, আমরা যারা কেন্দ্রীয় ছাত্র নেতৃত্ব ছিলাম, সভাপতি, সেক্রেটারি, এরকম অবস্থায়, বা ইউনিভার্সিটির ভিপি হিসেবে নেতৃত্ব যখন আমরা দেই, সংগঠনের মারামারি হয়, কিন্তু আমাদের লেভেলে গায়ে হাত দিই। কিন্তু এটা শেখ হাসিনা এবং তার ছাত্রলীগ চালু করেছে, মারো ওদেরকে, সে যেই হোক না কেন। লালটু ছাত্র দলের প্রেসিডেন্ট, তাকে এমন ভয়াবহ ভাবে তাকে আঘাত করেছে, মাথার মধ্যে ইট দিয়ে থেতলেছে, দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। তারপর যাই হোক, কোন রকমে ওখান থেকে কোন একজন সহৃদয় ব্যক্তি তুলে নিয়ে হাসপাতালে কোন রকম একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে সে ঢাকায় এসে পৌঁছায় এবং প্রায় 1.5-2 মাস হাসপাতালে থাকে। এই ঘটনা আমরা তখন শুনছি, আমাদের তখন
মিটিং হচ্ছে পল্টন অফিসের সামনে। কি হবে, কি ঘটনা আমরা কিছু বুঝতে পারছি না। এমন সময় পদত্যাগ পত্র দিয়ে প্রধানমন্ত্রী আসলেন আমাদের এখানে, এবং এরই মধ্যে তখন 3টা সাড়ে 3টা হবে, জামাতে ইসলামের মিটিং শুরু হয়ে গেছে বাইতুল মোকাররমের উত্তর গেটে। আমরা ঘটনা শুনছি, টিয়ার গ্যাসের শব্দ শুনছি, বোমাবাজির শব্দ শুনছি, এমন একটা অবস্থা, মানে কে কাকে ওই সময় এগিয়ে যাবে সেই প্রস্তুতিও মনে নাই এরকম। আর তাদের এই চলমান আন্দোলনের মধ্যে দেশে মানে হরতালের পর হরতাল, 2 দিন হরতাল, 3 দিন হরতাল, একটা বিচ্ছিন্নতা চারিদিকে। এর মধ্যে ম্যাডাম এসে আসলেন, আস্তে আস্তে লোকজন জমায়েত হতে শুরু করলো, মিটিং শুরু হলো। জামাতের অফিসিয়াল ওয়েব পেজে আমি পড়ছিলাম, দেখলাম যে ঠিক যখন তাণ্ডব শেষ পর্যায়ে তারপরে ওনাকে খবর দেওয়া হলো, জামাতের নেতৃবৃন্দের কাছ থেকে খবর দেওয়া হলো যে এইরকম রক্তাক্ত ঘটনা ঘটেছে, পাশবিক নির্মমতায় হত্যা করে সে লাশের উপর নৃত্য করছে 14 দলীয় নেতারা। সব শুনে তিনি সাথে সাথে যখন দেখছে যে পুলিশ কোনো কথা শুনছে না, র্যাব কোনো কথা শুনছে না, তখন উনি বিডিআরকে বললেন, এবং বিডিআর তখন মুভ করে, বিডিআর একটা দায়িত্ব পালন করে। তখন ঘটনা, রক্তাক্ত ঘটনা অনেক ঘটে গেছে। এটা জামাতের মানে অফিসিয়াল ওয়েব পেজে আমি টোটাল ঘটনার যে বিবরণ আছে সেখানটা আমরা দেখেছি। তো সুতরাং বিষয়টা হচ্ছে ওই দিনটি এমন একটি দিন যে দিনটি কে কাকে কোথায় কিভাবে গিয়ে আসবে কোনো নামে মাত্র সরকার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করছে, প্রশাসন কেউ কোনো কথা শুনছে না। এই সুযোগটা নিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28 অক্টোবরের ঘটনা। এর মর্মান্তিকতা, এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে, বেদনায় হতবাক হয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে? হ্যাঁ, ভিতরের মধ্যে অনেক সময় সংঘাত হয়, নানা ঘটনায় হয়তো মানে বেকায়দা লেগে গেলে পরে দুর্ঘটনা, বড় দুর্ঘটনা হতে পারে, এটা হয়েছে। কিন্তু ঠান্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়েছে, তারপর তার উপর চলছে আপনার নারকীয় নৃত্যের উল্লাস। কি ভয়াবহতা! সারা বিশ্ব প্রতিবাদ করেছে, বাংলাদেশে সমগ্র মানুষ। জাতিসংঘের মহাসচিব, আপনাদের মনে আছে কিনা, জাতিসংঘের মহাসচিব কিন্তু এটা করেছে, প্রতিবাদ করেছে এই ঘটনায়। এই তো গেল একটি মানে মর্মান্তিক ঘটনা। তারপরে তো ওরাই ক্ষমতা, নানা আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মাস্টার প্ল্যান তো আগে থেকেই চলছে, এটা নতুন বিষয় না। আপনার 2005 সালে আমেরিকার অ্যাম্বাসেডর বলছে সবকিছু ঠিকঠাক করুন, না হলে তৃতীয় পক্ষ আসবে। তো উনি কি করে জানলেন তৃতীয় পক্ষ আসবে? কেন তার মনের মধ্যে এই জিনিসটা হলো? কেন জঙ্গিবাদের হঠাৎ করে উত্থান শুরু হলো এবং সেটা ক্রমাগত ভাবে 4 দলীয় জোটের সরকারের উপর ব্লেম দেওয়া হচ্ছে? একের পর ডক্টর হুমায়ুন আজাদ আঘাতপ্রাপ্ত হলেন, সরাসরি অভিযোগ উত্থাপন করে দিলেন, তদন্ত হলো না, এর অন্য কোনো যে আইনি প্রক্রিয়া শেষ হলো না, জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনার অভিযোগ দেওয়া শুরু করলো। এবং বিভিন্ন ইউরোপিয়ান নেতৃবৃন্দ এবং যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে, যেখানে বাংলা ভাইয়ের অভ্যন্তরীণ, আমার মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেহেরচন্ডী ওইদিকে, ওইখানে স্বয়ং বিদেশি কূটনীতিকরা যে বলছেন যে এইসব জায়গাগুলো হচ্ছে কি বলে যে এখানে জঙ্গিবাদের উৎপত্তি হচ্ছে। এই যে আন্তর্জাতিক প্রচার এবং এই প্রচারকে উদ্বুদ্ধ করেছে এখানে এই গোষ্ঠী, যে গোষ্ঠীটা ফ্যাসিবাদ 16 বছর চালাবে বলে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে, এবং এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক একটা সিন্ডিকেশন। এই সিন্ডিকেশনটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, ক্রমাগত ভাবে সেটা তারা সেই দিকে এগোচ্ছে। 28 অক্টোবর হচ্ছে তার প্রথম দিকের এবং প্রথম বহিঃপ্রকাশ। দ্বিতীয়ত আপনারা দেখেছেন একইভাবে তারা ক্ষমতায় আসলো, প্রথম আঘাত করলো বিএনপির উপজেলা চেয়ারম্যান নূর হোসেন বাবু, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান। ঠিক একইভাবে তাকে আঘাত করলো, হরতালের দিন আঘাত করার পরে তারপর তার মাথা ছাতলালো এবং তার লাশের উপর তারা ওইভাবে নৃত্য করেছে।
আর তো বলার কোনো কিছু অপেক্ষা রাখে না। কোথায় কি পর্যায়ে তারা ফ্যাসিবাদকে একবারে হিমালয়ের চূড়ায় নিয়ে গেছে। ফ্যাসিবাদ এখানে অনেকে আলোচনা করেছেন, ফ্যাসিবাদের কতগুলো মানে কিছু কিছু এর ক্যারেক্টারিস্টিক আছে, বৈশিষ্ট্য আছে। তারা যে কোনো একটা বয়ান তৈরি করে, যেমন হিটলার করেছেন রাষ্ট্র, রাষ্ট্রই হচ্ছে আরাধ্য, রাষ্ট্রের পূজা করবে এবং এই রাষ্ট্রের যারা নাগরিক তারা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ, এরা আর্য রক্তের উপর আর কেউ হতে পারে। এই যে বয়ান, এই বয়ানটা প্রতিষ্ঠা করতে গিয়ে যে নাৎসিবাদ তিনি তৈরি করলেন, সেই নাৎসিবাদে কত জীবন গেল। গ্যাস চেম্বার, আমরা তো আয়নাঘরের কথা শুনলাম, কোন পার্থক্য নেই আয়নাঘর আর মানে হিটলারের গ্যাস চেম্বার। পোল্যান্ডে যে গ্যাস চেম্বার করেছে, এক বাথরুমের মধ্যে 50 জনকে ঢুকিয়ে রেখেছে। মানে মৃত্যু যদি হয় আপনার ফায়ারিং স্কোয়াডে গুলি করে সবাইকে মেরে ফেললো বা ফাঁসি দিয়ে দিল, কিন্তু মৃত্যুটাকেও যেন আরো মর্মান্তিক করা যায় সেই ব্যবস্থা নাৎসিরা করেছেন। আমরা যদি মানে নাৎসিবাদের উপর, ফ্যাসিবাদের উপর বইগুলো পড়ি, তার যে ভয়াবহ যে রূপ, সেই রূপটা তো আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা পড়েছি। ওগুলোর থেকে কোনো অংশে কম নয়, বরং কোনো অংশ বা শেখ হাসিনার ফ্যাসিবাদের কিছু কিছু দৃষ্টান্ত সেগুলোকে ছাড়িয়ে যায়। যেমন একজন আইন প্রয়োগকারী সংস্থার খুব বড় ধরনের অফিসার, তার কথা যেমন শুনলাম, উনি মাথায় গুলি করার পর রক্ত না দেখলে পরে নাকি তিনি ঘুমাতেন না। এই তো শেখ হাসিনার ফ্যাসিবাদের একটি দৃষ্টান্ত। এরকম কত আছে। যেটা বলেছি যে 4 দলীয় জোট ক্ষমতায় আছে 28 অক্টোবর, পুলিশ কথা শুনল না, কারণ 4 দলীয় জোট তো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি। এসপি হবে ছাত্রলীগের লোক, ডিআইজি হবে আওয়ামী লীগের লোক, আপনার র্যাবের ডিজি হবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ, মানে তার যদি মামার শ্বশুর যদি হয় বিএনপির লোক অথবা জামাতের লোক, তাহলে সে থাকতে পারবে না, সে আওয়ামী লীগ করার পরও। এইভাবে তিনি প্রশাসন সাজিয়েছেন, এইভাবে নাৎসিবাদের যে সংগঠন তৈরি করা হয় এইভাবেই করেছিল হিটলার আর মুসলিমরা, ঠিক একই কায়দায় তিনি করেছেন। এবং হাসিনা যেদিন ছেড়ে দিবেন, অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর লোক আছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আমার পুলিশ তো তারা তো প্রস্তুত আছে, আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না এই আন্দোলন দমাতে। অর্থাৎ যে শিশু বাচ্চারা, যে তরুণরা, কিশোররা রাস্তায় নেমেছে, তাদেরকে অবলীলায় গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। শেখ হাসিনার এই যে মনোভাব, এই মনোভাবের সাথে আপনার আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই এর সাথে যুক্ত থেকেছেন। তারা চেয়েছেন যে আর রক্তপাত হোক। পুলিশের আইজি আজকে রাজসাক্ষী হয়েছেন বটে, কিন্তু তিনি তো প্রস্তুত ছিলেন শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী যে আন্দোলন দমাতে প্রয়োজনে একেবারে ব্যাপকভাবে তিনি গুলি ছুড়বেন। তাই বন্ধুরা, আমি আজকের যে 28 অক্টোবর নিয়ে ডাকসু যে আলোচনা সভার আয়োজন করেছে, এই 28 অক্টোবর সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ যে তৈরি হবে তার প্রথম আলামত হিসেবেই আমরা সেটা দেখছি। আমরা সেই দেখাটা আরো বিস্তৃতভাবে, ব্যাপকভাবে আমরা দেখলাম মানে 15 বছর 16 বছর। আমি শুধু একটি বিষয় আপনাদের সামনে একটু কথা বলতে চাই যে আজকে ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। অনেকে দু একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন, আমি বললাম যে করুক, কিন্তু ডাকসু একটা মর্যাদাশালী প্রতিষ্ঠান, এখানে যেই থাকুক না কেন তারা যখন আমাকে বলেছেন, আমি সেখানে গিয়ে
আমার যে চিন্তা, আমার যে ভাবনা, তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। আমি সেটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন, আমি শুধু বলবো, আমার কাছেও অবাক লেগেছে, আপনার অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতি যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখান তারা সেই জায়গায়। অনেকেই গিয়ে বক্তৃতা করেছেন। কিছুদিন আগে ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ শশী থারুরকে নিয়ে যে বক্তৃতা করেছেন, এবং শশী থারুর সেই অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় ব্রিটিশ 200 বছর কি অন্যায়গুলো করেছে খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা দিয়েছে। এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস। আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই, যেখানে মুগ্ধ পানি লাগবে পানি, যেখানে আবু সাইদ তার শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়ে তপ্ত বুলেট বরণ করলো, যেখানে ওয়াসিম আকরাম সে তার জীবন উৎসর্গ করলো, যেখানে আহনাব এবং সবাই, সেটা তো হচ্ছে একটা পরিবেশ নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ। বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ আলমা ম্যাটার, এখানে নির্ভয় মানুষ যাবে। আওয়ামী লীগের আমলে আমরা মানে ইউনিভার্সিটির ভিতর দিয়ে গেলে পরেও প্রিন্টেড ক্লাসটা তুলে ধরতাম যে কোনো ছাত্রলীগ দেখে ফেললো কিনা, কারণ আমি পার্টির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করি, কথাবার্তা বলি, আমাকে অ্যাটাক করে কিনা, একটা ভয়, একটা আতঙ্ক, একটা শঙ্কা, এটা নিয়ে আমাকে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বা আমাদের মতো অনেক লোককে যেতে হতো, যখন কোনো উপায় থাকতো না, ক্যাম্পাসের ভিতর দিয়ে যেতেই হবে। তো সেই সময় আমাদের এই ভয় ভীতিগুলো কাজ করেছে। 5ই আগস্টের পর থেকে কিন্তু আর করেনি। ডাকসু যারা এসেছেন, আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃশঙ্ক বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবে। হতে পারে তার রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, সে যে চিন্তারই লোক হোক না কেন, এই যে সামগ্রিক একটি অর্জন, কমপক্ষে আপনার ন্যূনতম একটা জায়গায় তো আমরা একসাথে দাঁড়িয়েছিলাম। গণতন্ত্র ফেরত চায়, যেটা শেখ হাসিনা তালা বন্ধ করে দিয়েছিলেন, সেই অর্গল ভেঙে গণতন্ত্রের কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি। হ্যাঁ, ওপেন ডিসকাশন হবে, আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনি আমার বিরুদ্ধে বলবেন, তারপর আমরা চা খাবো একই টেবিলে। এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এবং সেটা শুরু হবে ক্যাম্পাস থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, কারণ সমাজের আলোকিত অংশ তো হচ্ছে ছাত্ররা। এটা আমরা সবসময় শুনে এসেছি। তারা সেই পথ দেখাবেন, তারা সেই পতাকাটা তারা ধারণ করবেন। 50-এর দশকে সেখানকার সামরিক ডিক্টেটরকে সরাতেই পারে না। যখন ছাত্রদের মধ্যে ঐক্য হলো ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়, আমি ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনের কথা বলছি, কয়েকদিন 1958 সালের কয়েকদিনের মধ্যেই আপনার সেই সামরিক ডিক্টেটরশিপ উচ্ছেদ হয়ে গেল সেখান থেকে। পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই দৃষ্টান্ত আছে। সোভিয়েত রাশিয়ার জারতন্ত্র চলে, রাজতন্ত্র, ভয়ঙ্কর রাজতন্ত্র। সেখানে মস্কো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ইউনিভার্সিটি স্বায়ত্ত শাসনের জন্য একসাথে আন্দোলন করতে গিয়ে তারা স্বায়ত্ত শাসন পেল এবং ক্রমান্বয়ে তারা একটা পার্লামেন্ট ডুমার জন্য তারা কাজ করে, এবং 1905 সালের মধ্যে তারা একটা পার্লামেন্ট পেল, পার্লামেন্ট নির্বাচন হল, ডুমা। যাই হোক, তারপরে তো বিপ্লব ঘটনা ঘটেছে। আমার কথা হচ্ছে যে এই যে গণতান্ত্রিক পরিবেশ এবং বৃহত্তর কিছু অর্জনের মূল সূতিকাগার হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস। তারাই সেটা করতে পারে, তাদেরই হচ্ছে মানে মূল দায়িত্ব সেটা। সেটা যেমন 52-তে যেমন করেছে, 71-এ যেমন করেছে, 90-এ যেমন হয়েছে, এবারও ঠিক সেই দায়িত্বটাই পালন করেছে। ছাত্রদেরকে এগোতে দিয়েছে। যখন ইউনাইটেডলি তারা নেমেছে, আমরা তখন জেলে, আমি তারপরে মঞ্জু ভাই, আমরা তো আমাকে 19 আগস্ট নিয়ে গেল। এর মধ্যে এই আন্দোলনের সপক্ষে আমরা তো আমার পাশের ছেলে ছিল। তো যেদিন আমি দেখছি যে আচ্ছা এখন এক দফায় বলে না কেন, গভর্নমেন্ট এদেরকে ডাকছে, ইয়ে করছে, আবার শুনছি যে বৈষম্য বিরোধীদের দিয়ে তুলে নেবে, আমরা শুধু ভিতর থেকে মনে করছি যে এখন একটা এক দফার ডাক দিলে পরে এটা সাকসেসফুল হবে। হঠাৎ দেখি এটা 30 বা 1 তারিখের দিকে দেখলাম যে এক দফার ডাক চলে এসেছে। আমরা খুবই আশান্বিত হলাম, এইবার আর শেখ হাসিনা টিকতে পারবে না। আর ভেতরে পুলিশরা দেখলাম যে আমাদের একটু চা খাওয়াচ্ছে,
সকালে উঠে জিজ্ঞেস করে যে আপনাদের নাস্তা লাগবে কিনা, তখন আমরা মনে করেছি শেখ হাসিনা আর নাই, এইরকম কি। তো আমরা এই ক্যাম্পাস আমি ধন্যবাদ জানাই ডাকসুর নেতৃবৃন্দকে। তারা সেই যে অক্সফোর্ড ইউনিয়ন বা অন্যান্য ক্যামব্রিজ ইউনিয়নে যেরকম তাদের যে নির্বাচিত যে সংসদ ছাত্রদেরকে তারাও বিভিন্ন পন্থী হতে পারে, বিভিন্ন ইয়ে থাকতে পারে, কিন্তু ওটাকে সত্যিকার অর্থে করে, সত্যিকার অর্থেই মানে সামগ্রিক রাষ্ট্র এবং আন্তর্জাতিক রাজনীতিকে ওরা চুলচেরা বিশ্লেষণ করে সেখানে এই ধরনের নানা ধরনের প্রোগ্রাম কর্মসূচি করে। বর্তমান ডাকসু আমার মনে হয় সেই দিকে এগিয়ে দেবে। বার্টন রাসেলের একটি কথা, বার্টন রাসেলের কথা হচ্ছে যে এডুকেশন এটা শুধুমাত্র মানে শিক্ষা ভিত্তিক বিকাশ নয়, এটা হচ্ছে এখানে তৈরি হবে মানব চরিত্রের পরিপূর্ণ বিকাশ। এটা হচ্ছে বার্টন রাসেল, তিনি এটা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শিক্ষা, জ্ঞান চর্চা এটা মূল বিষয়, কিন্তু এর মধ্যে দিয়ে যে জিনিসটি হবে সেটা হচ্ছে মানব চরিত্রের সংশোধন, মানব চরিত্রের বিকাশ। তিনি আরেক জায়গায় বলেছেন যে এডুকেশন শুড কাল্টিভেট রেশনাল এন্ড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং স্কিল। ছাত্র যখন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, চিন্তার দক্ষতা বাড়বে, তখন তাদের দৃষ্টির মধ্যে তার আদর্শ নিয়ে যাই থাকুক সবার উপরে একটা কমন একটা সামগ্রিক বিষয় নিয়ে তারা ভাবতে পারবে। এই জন্য স্টুডেন্ট ইউনিয়ন গুলো ওপেন থাকে এবং স্টুডেন্ট ইউনিয়ন গুলো একবারে মানে মুক্ত ডিবেটের ব্যবস্থা করে। সেখানে যদি ছাত্র নেতার চিন্তাধারার সাথে কোন জাতীয় নেতার চিন্তাধারার পার্থক্য হয়, অথবা তার আরেকটি কোন প্রতিপক্ষ ছাত্র নেতার যদি কোনো ধরনের বিতর্ক হয়, সেটাকেও তারা অ্যালাউ করে। যেটা আমি শশী থারুরের একটা উদাহরণ দিয়ে বললাম। তাহলে আপনার ক্যাম্পাসের যে মূল লক্ষ্য জ্ঞান চর্চা এবং মানব চরিত্র গঠন, যেটা বার্টন আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে লার্নিং অফ ফ্রিডম অফ লার্নিং, ফ্রিডম অফ ডিসকাশন, এবং এর সাথে হচ্ছে নিশ্চিত করবে সেটা হচ্ছে কমিউনিকেট দি ট্রুথ। আপনার যদি শিক্ষার স্বাধীনতা থাকে, আপনার যদি গবেষণার স্বাধীনতা থাকে, আপনার পড়াশোনার স্বাধীনতা থাকে, তাহলে আপনি সত্যের সন্ধান খুঁজে পাবেন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা হিসেবে আজকে সর্বজনীনভাবে স্বীকৃত একজন মনীষী, আমার নামটা আমি ভুলে গেছি, তিনি এই কথাটি বলেছেন। তো আজকে ঠিক এইরকম একটি জ্ঞান ভিত্তিক একটি জায়গায় যদি দাঁড়াতে পারে, এবং সেইটার চর্চা আমি প্রত্যাশা করি ডাকসুর কাছ থেকে। অনেক এই জাতির গণতন্ত্র এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য অনেক অনেক জীবন যাচ্ছে। আমরা ভাবতেই পারিনি যে এই ফ্যাসিবাদের তাদের যে প্রচারের মুখে, তাদের যে চেতনা নামে, আমি আগে যে কথা বলেছি যে ফ্যাসিস্টরা সবসময় একটা বয়ান তৈরি করে, সেই বয়ানের মধ্যে তারা কোনো না কোনো নিয়ে আসে। হিটলার নিয়ে এসেছিল রাষ্ট্র, মুসলিম নিয়ে এসেছিল রাষ্ট্র, শেখ হাসিনা নিয়ে এসেছিল স্বাধীনতার চেতনা। এই চেতনাকে বিকৃত করে, পারভার্টেড করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সাধারণ মানুষের কথা শুনলেই মনে করি বাবা ফ্যাসিবাদের কোথায় কোনো মানে ইয়ে হলো, কোন ধরনের একটা প্রকাশ করছে কিনা এটা নিয়ে মানুষ একটা শঙ্কায় থাকে। একটা ভালো জিনিস যদি, খারাপ লোক যদি এটাকে বারবার এটা নিয়ে কথা বলে, তাহলে সেই অবস্থাটাই তৈরি হয়। তো আমাদেরকে আরেকটা জিনিস থেকে আমাদের শিখতে হবে, সেটি হলো যে আমরা আছে এখনো আমরা রাজনীতির বিভিন্ন নানা কন্ট্রাডিকশন গুলো আছে, দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন সময় আছে, কিন্তু আমি পূর্বে যেটা বলেছি সেটা হলো যে সবকিছুই আমাদেরকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে, গণতান্ত্রিক যে নর্মস ভ্যালু সেটার মধ্যে দিয়ে আমরা যদি সবকিছু মানে অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আপনার বাংলাদেশে রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত হবে। এবং আজকে যে যারা বয়ান তৈরি করেছেন, এখনো যারা বলেন শেখ হাসিনা থাকলেই বোধহয় ভালো ছিল, সে যাই হোক, সে তো খুব শক্ত হাতে চালিয়েছে বলে। আওয়ামী বুদ্ধিজীবীদের তো শেষ নেই, বুদ্ধিজীবী থাকে, এটা মনে করবেন না
যে ফ্যাসিস্টদের পক্ষে বুদ্ধিজীবী থাকে না, বুদ্ধিজীবী থাকে। আপনার জার্মানের নাৎসিবাদের পক্ষে আপনার এজরা পাউন্ডের মতো বিখ্যাত কবি, এবং যার পত্রিকায় কোনো কবি যদি একটা কবিতা ছাপা হতো তাহলে সে একজন প্রতিষ্ঠিত কবি হিসাবে তার নামডাক হয়ে যেত। এইরকম মানুষও নাৎসি ভাবকে ইয়ে দিয়েছে, সমর্থন করেছে। এমনকি বিখ্যাত জার্মান যে রাইটার পরবর্তী, সেও নাকি ইয়াং, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইয়াং, তিনিও হিটলারের ইয়াং গ্রুপারের সাথে ছিলেন। এই ধরনের পরে সন্দেহ হয়েছিল, পরে তার নোবেল প্রাইজ দেওয়া যাবে কিনা এটা নিয়েও কথা উঠেছে, যে তাকে কি করবে, আন্তর্জাতিকভাবে তাকে বয়কট করবে কিনা, এই কথাগুলো এসছে পরবর্তী পর্যায়ে। সুতরাং নাৎসিদের পক্ষে, ফ্যাসিস্টদের পক্ষে যে বুদ্ধিজীবী থাকে না, থাকে। ডক্টর জাফর ইকবালদের মতো লোক থাকে, থাকবে, কিন্তু ওর মধ্যে যেটা সত্যের সন্ধান করে আপনাদেরকে এগুলো হবে। আমরা আরবের একজন বিখ্যাত জ্ঞানী লোকের কথা জানি, আপনার নাম শুনেছেন। আমি যতটুকু মনে হয় যে পবিত্র কোরআন শরীফে তার কথা আছে, লোকমান হাকিম। লোকমান হাকিমকে তার শিষ্যরা বলছে যে হুজুর, আমরা ভালো শিখবো কি করে, আমরা আদব শিখবো কি করে? তো উনি বললেন যে বেয়াদবের কাছ থেকে। কি ব্যাপার, এটা বলাতে তো খুব বিস্মিত হলো যে হুজুর এটা কি বললেন। হ্যাঁ, তো বলে যে বেয়াদবের কাছ থেকে শিখবো, অর্থাৎ বেয়াদব যে কাজগুলো করবে তোমরা সেই কাজগুলো করবে না, তাহলে কি তোমার এটাই সবচেয়ে বড় শিক্ষা, আদব শিক্ষা। তো আমাদের হলো তাই, ফ্যাসিস্টদের পক্ষে যে বয়ান দেবে, কথা বলবে ভালো, আপনাদের সবাইকে ধরে নিতে হবে। আমরা যে যা দল করি না কেন, যে অবস্থায় করি না করো, কমপক্ষে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, গণতন্ত্রের জন্য অটুট মনোবল নিয়ে দীর্ঘ 15-16 বছর নিপীড়ন, আমি 35 দিন রিমান্ডে ছিলাম। তারপরে এইবার যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, সেখানে প্রায় অলরেডি আমার 9 দিন রিমান্ড কাটা হয়ে গেছে। আমি নিজের কৃতিত্ব দিচ্ছি না, কিন্তু আমার চাইতে যার পায়ে নখ তুলে দিয়েছে, হাত তুলে দিয়েছে, যার দৃষ্টি শক্তি চলে গেছে, তার অবদান তো আরো সাংঘাতিক অবদান। তাকে সমাজ এবং রাষ্ট্র কি বললাম। সুতরাং আমি মনে করি যে আমরা পূর্বের কোনো ঘটনার আর যেন ইয়ে না, আমি বলি যে তার যেন কোনো পুনরাবৃত্তি যাতে না ঘটে, কোনো কিছু যেন না। আমার মনে হচ্ছে নতুন প্রজন্ম তারা নতুন কিছু ভাবছে, কোন পুরনো পরিস্থিতি তারা বোধহয় ভাবছে না। এটা আমার কাছে নানাভাবেই আমার কাছে এটা মনে হচ্ছে। তো এই নতুন যে ভাবনা, এই ভাবনা দিয়েই গড়ে তুলতে হবে আমাদের প্রাঙ্গণ, আমাদের শিক্ষায়তন, সবকিছুই রাখতে হবে। আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, ছাত্র রাজনীতি দল, সে জাতীয়তাবাদী ছাত্র দল হোক, ইসলামী ছাত্র শিবির হোক, বামপন্থীরা হোক, ডানপন্থীরা হোক, সবাই নিজস্ব মতামত নিয়ে, নিজস্ব চিন্তা নিয়ে, পারস্পরিক ডিসকাশন এবং আলোচনা সমালোচনার মধ্যেও কোন কোন জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদেরকে একত্রিত থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে। আমরা যেন এটার কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয়, ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয়। ওরা যা যা করেছে তার পাল্টা কাজগুলো আপনাদের করতে হবে। এখানে আমি সবার উদ্দেশ্যেই আমি এখানে বলছি। তো এইটা করতে পারলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারবো এবং আমরা আমাদের দেশকে গড়ে তুলতে পারবো। বন্ধুরা, 28 অক্টোবরে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনটিকে তারা স্মরণ করেছেন এবং আমাকে এখানে অতিথি হিসেবে নিয়েছেন। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট সুকুল কবির। আপনি আমাদের মাঝে অত্যন্ত দারুণ একটা বিশ্লেষণ দিয়েছেন। আশা করবো এটা আমাদের তরুণ শিক্ষার্থী এবং রাজনীতিবিদদের জন্য বাধ্যতা থাকে। এই পর্যায়ে আমরা সভাপতির বক্তব্য যাচ্ছি, তাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কর্তৃক আয়োজিত লগি বইটার লাশান্তর থেকে আওয়ামী ফেসিবাদের উত্থান 28 অক্টোবর শীর্ষক আজকের আলোচনা সভায় উপস্থিত দীর্ঘ ফেসিবাদী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক
রাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ফারুক হাসান দলীয় মুখপাত্র গণ অধিকার পরিষদ, আরিফুল ইসলাম আবিদ ভাই জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইউপিএলের সম্মানিত আহ্বায়ক আতর রহমান বিশ্বাস স্যার এবং সারা দলের সদস্য সচিব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মহিউদ্দিন স্যার এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ।